আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন সবাই? ভালো আছেন? প্র্যাকটিস কেমন চলে ভাইয়া? কালকে গোল্ডের ট্রেড, বিটিসি ট্রেড কে কে নিছেন? আছেন কেউ? আমি কিন্তু বহুত আগেই মার্কেট ড্র করে রাখছিলাম, খেয়াল আছে? আপনাদের বলছিলাম যে আমি যদি সেল করি, বাই করি, এই নিচের থেকে করব। জোনও ডিফাইন করে দিছিলাম, 1 ঘন্টার টাইম ফ্রেমে এইখান থেকেও বুঝাই দিছিলাম যে আমরা এই জোন পর্যন্ত সেল করব। দেন আরও বলছিলাম যে এই জোন অ্যান্ড এই জোনের লিকুইডিটি সুইপ হওয়ার পরে আমরা এইখান থেকে বাই করব। পাইছেন? জানি না কারা ধরতে পারছেন। না ধরতে পারলে প্যারা নাই, এই সিচুয়েশন বহুত আসবে মার্কেটে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। আমাদের লস দিয়ে গেছে ভাইয়া, নো প্রবলেম, ইটস লিকুইডিটি হিট। আর এই ঝামেলাটা হবে দেখাই আমি গতকালকে এই ক্লাসটা পড়াইছি, বিকজ আই নো দ্যাট 4-5টা বস ক্রিয়েট করার পরে অ্যান্ড এইখানেও আমরা ওই বেসেসই ট্রেড নিছিলাম, লিকুইডিটি সুইপ হওয়ার পরেই ট্রেড নিছিলাম এইখানে ব্যাচের শুরুতে। এন্ড এই সেম কন্ডিশনে এইখান থেকেও আমরা ট্রেডই নিছি লিকুইডিটি সুইপের পরে। সো ইটস নর্মাল বিষয়, প্যারা নাই। লার্ন করেন, বহু দারুণ হবে ভাই ইনশাল্লাহ। আজকে আমরা মূলত শিখবো হলো ডিমান্ড আর সাপ্লাই এরিয়া। আজকে আমরা শিখবো হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আজকে আমরা শিখবো হলো অর্ডার ব্লক। এই জিনিসগুলা কোন জায়গাতে কাজ করে, এই জিনিসগুলো আগে আমাদের জানা উচিত ছিল, আর আমরা জানি না ফেলছি। আমাদের টোটালি জানা শেষ, এই জিনিসগুলো একদম টোটালি জানা শেষ। আমরা এখন জানি যে কোথায় কোথায় অর্ডার ব্লক রান হবে, কি হবে না হবে, বিকজ অফ আমরা মার্কেট স্ট্রাকচার জানি। হয়তো আমি আপনার ওইভাবে বুঝায় বলতে পারিনি যে এই জায়গাতে আপনি অর্ডার ব্লক ভ্যালিড হবে, আনভ্যালিড হবে, এটা আমি অনেক ভ্যালিডভাবে বলি না এখনও, বাট আমরা জানি যে কোন জায়গায় কোন জিনিসটা হবে। ওকে, দ্যাট মিন্স এই জিনিসগুলোর জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো মার্কেট স্ট্রাকচার। আর আপনারা মার্কেট স্ট্রাকচার অনেক ভালো মতন শিখছেন আলহামদুলিল্লাহ। মার্কেটের অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, পাবলিক পার্টিসিপেশন এরিয়া, ডিস্ট্রিবিউশন এরিয়া জানেন, রিভার্সাল মার্কেট জানেন, কন্টিনিউশন আপ মার্কেট, কন্টিনিউশন ডাউন মার্কেট জানেন, ট্রেন লাইন জানেন, সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন, দেন আপনার মার্কেটের এগ্রেসিভ এরিয়া জানেন। অনেকগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা জানেন অ্যান্ড ভ্যালিডলি জানেন। ওকে, সো আমার মতে আমরা এখন ক্যাপেবল ভালো মতন মার্কেট অ্যানালাইসিসের জন্য। অ্যান্ড আমরা লিকুইডিটিও জানি, অ্যান্ড প্রত্যেকটা এরিয়াতে দেখবেন লিকুইডিটি মাস্ট। লিকুইডিটি ছাড়া মার্কেট কাজ করার ট্রাই করে না। অ্যান্ড আপনার আগের বার আমি একবার বলছিলাম যে এটা মার্কেটে বড় রান হওয়ার পরে ফার্স্টের বার ঢুকে কারা, রিটেইলাররা। সো এইখান থেকে যখন রিটেইলাররা সেলিংয়ের দিকে ঢুকছে, দেন আবার বায়াররা ট্র্যাপ করে, এই দেখেন লিকুইডিটি সুইপ, খেয়াল করছেন? এই যে লিকুইডিটি সুইপ, একটু উপরে যান তাইলেই পাবেন, এই যে লিকুইডিটি সুইপ। আফটার লিকুইডিটি সুইপ দেন মার্কেট আবার ডাউন সাইড মুভ করছে গতকালকের এটা। সো মার্কেট উইদাউট লিকুইডিটি মুভই করবে না মোস্ট অফ দ্য টাইম। এখন এইখান থেকে যারা বুঝেন, জানেন, হয়তো আপনি 5 লট মারতে পারেন, 10 লট মারতে পারেন, এটা আলাদা হিসাব, বাট আপনি যদি ন্যাচারাল ট্রেডিং যেটা, ওইটা যদি করতে পারেন, দেখেন এইখান থেকে মার্কেটের এগ্রেসিভ মুভমেন্ট আসছে এইখান থেকে এই পর্যন্ত। উইদাউট ডাউট ভাই, উইদাউট ডাউট, যদি আপনার ভিতরে পজিশন ঠিক থাকতো, আপনি সব কিছু জানতেন, এইখান থেকে যখনই আপনি দেখতেছেন যে মার্কেট কন্টিনিউশন হয়ে গেছে, মার্কেটের ভিতরে মুভমেন্ট নাই, এই যে খেয়াল করছেন মার্কেটে মুভমেন্ট নাই, বিকজ এইখানে মার্কেটের যেই পরিমাণে ইম্পালসিভ মুভ ছিল, এটা সেশন শেষ হওয়ার লাস্টের এগ্রেসিভ বাইং ছিল। যেহেতু মার্কেটের সেশন নাই, মার্কেটের ভিতরে এগ্রেসিভ আর বাইং হবে না, বিকজ যত ধরনের ট্রেডাররা আছে এরা মার্কেটে এগ্রেসিভ বাইং সেলিং যা কিছু করে সেশনে করে। সো এইবার সেশনের পর আপনি যদি এই জায়গা থেকেও ট্রেড নিতেন, এইখান থেকেও যদি ট্রেড নিতেন, অ্যান্ড আপনার ভ্যালিড একটা স্টপ লস যদি থাকতো, অ্যান্ড 0.3-র কাছাকাছি যদি আপনার টার্গেট থাকতো, মানে এটা যদি ধরেন জাস্ট 0.1 লট মানে রাইখা দিলেন, ইটস আ ফ্রি মানি, একটু সেফলি রাখলেন স্টপ লস, দেন আস্তে আস্তে মার্কেটের নিচে দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি কনফার্মেশনের পরে চাইলে এইখান থেকে ট্রেড নিতে পারেন, তখন আপনি চাইলে 0.3 পর্যন্ত রাখতে পারবেন। এইসব ট্রেডে লস খুব কম হয়, বাট মার্কেট স্লোলি মুভ করে। আপনার ডিফারেন্টভাবে ভাই চিন্তা করতেই হবে, উইদাউট ডাউট।
ডিফারেন্টভাবে চিন্তা না করলে আপনি বুঝবেন না আসলে কেমনে কী ঘটতেছে। আপনি ৮-১০টা মানুষের মতোই হয়ে যাবেন। আর ৮-১০টা মানুষের মতন যখন হয়ে যাবেন তখন আপনার কাছে কোনো এজেস থাকবে না। নিজস্ব কোনো পাওয়ার থাকবে না। এই যে আপনার আমি বলছিলাম যে মার্কেট ২০,০০০ থেকে যদি রেজিস্ট্যান্স হয় ১৫,০০০ এ এসে পুল ব্যাক নেয়। ১৫,০০০ থেকে পুল ব্যাক নিয়ে আবার ১৭,০০০ থেকে এগ্রেসিভ সেল হইলে ১০,০০০ এ আইসা মার্কেট আবার সাপোর্ট হিসাবে কাজ করে। দেখেন তো কোনো জায়গাতে এগুলা এটার বিপরীতে পাবেন? আপনার বহুত দিন ধরে আমি বলছি যে এখানে যখন বস ক্রিয়েট হবে মার্কেট ১০, ১১, ১২ তে এসে এগ্রেসিভ বাই হবে। অনেকবার বলছি, বহুতবার বলছি। একবার যদি বুঝতেন যে আসলেও ক্যান বাই হবে বিকজ অফ মার্কেটের ট্রেন্ড ডাউন, দ্যার ইজ আ লট অফ লিকুইডিটি উপরে, যারা মার্কেট ট্রেড হোল্ড করছে, যারা ডে ট্রেডিং করে তাদের, তাছাড়াও মার্কেটে অনেক সেল হয়ে গেছে। এত সেল হলে তো ভাই মার্কেট ডমিনেট হয়ে যাবে, মার্কেটের ভিতরে বাইং লাগবে না। অ্যান্ড বহুত দিন ধরে আমরা বলতেছি যে দিস এরিয়া লিকুইডিটি সুইপের এরিয়া, এটা যদি ব্রেক করে তাহলে আমরা বাইং করবো, দ্যাটস ইট। অনেকগুলো জিনিস যেটা আপনার নিজের করতে হবে, নিজের অ্যানালাইসিসের মাধ্যমে করতে হবে। আমারে দুনিয়ার বেস্ট মানুষও যদি ট্রেডিং শিখিয়ে দেয় আমারে মনে হয় না তারা আমারে কিছু করতে পারবে। কেন? যদি আমার নিজস্ব এজেস না থাকে, আমার নিজস্ব জিনিস না থাকে। এইটা থাকাটা বহুত ইম্পর্টেন্ট। নিজস্ব যে ব্যাপারটা এটা থাকা বহুত ইম্পর্ট্যান্ট। এটা যখন থাকবে তখন আপনি মার্কেট বেটারভাবে অ্যানালাইসিস করতে পারবেন। আপনার কাছে এজেস থাকবে, আপনার নিজস্ব ট্রেডিং করার ধরন থাকবে। এখন আপনি জানেন যে প্রথমবার রিটেইলারদের ট্র্যাপ করে, সেকেন্ড বার যদি আপনি এন্ট্রি নেন আর এই মার্কেট যদি ধরেন 0.3 পর্যন্ত নাই আসে, ধরেন 0.3 পর্যন্ত আসে নাই, 0.2 পর্যন্ত আসছে, যেটা স্বাভাবিক। আমরা জানি 0.2 লেভেলে কনসলিডেশন করে এত বড় বাইংয়ের পরে। ওকে, সো উই আর লুকিং ফর বাইং অফ দিস এরিয়া ফার্স্টের থেকে বলতেছি। আবার বর্তমান যে মার্কেট কন্ডিশন, আপনি কি করবেন? সেল দেখবেন না বাই করবেন? আপনারা কিন্তু আমি বহুত দিন আগে বলছি দিস ইজ অ্যাকুমুলেশন অ্যান্ড দিস ইজ চোক। দুনিয়া উল্টা যাবে, আমি এইখান থেকে কোনো সেলিং কিছু খোঁজার ট্রাই করব না। আই এম আ বায়ার অফ দিস এরিয়া, এবার আমি এখান থেকে বাই করবো। হ্যাঁ, সেলিং কিছু করবো না মানে এই না যে আমি সেলই করবো না, নো, আমি করবো, কাউন্টার ট্রেড করবো, অবভিয়াসলি করবো, উইদাউট ডাউট কাউন্টার ট্রেড করবো। বাট আমার মূল যে কনফার্মেশন থাকবে যেখানে মার্কেটে আমি বড় বড় মোমেন্টাম পাবো সেটা কই? বাই। সো এবার দেখেন দিস ইজ আ ম্যানুপুলেশন এরিয়া, উই অল নো দ্যাট দিস ইজ ম্যানুপুলেশন এরিয়া। কালকেও মার্কেট বন্ধ থাকবে। সো এই আজকে কালকে 2 দিন মার্কেট বন্ধ না, মার্কেটে এমনই করব, এমনই করব, জাস্ট এমন করবে। অ্যান্ড আপনি 1 ঘন্টায় যদি যান মার্কেটে তেমন এগ্রেসিভ কিছুই নাই। হ্যাঁ, দেখতেছেন এখানে এগ্রেসিভ বহুত কিছু আছে, বাট দেয়ার ইজ নো এগ্রেসিভনেস। এটা থাকবে একমাত্র মার্কেট ওপেন হইলে। সো যখন সিডনি মার্কেট ওপেন হবে আপনি কি এখানে বাই করবেন না সেল করবেন? যেহেতু মার্কেট আপে শিফট হয়ে গেছে, আই এম লুকিং ফর বাই, নট সেল। এবার বাইটা কই করবেন? এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। বাইটা কই করবেন? এবার এই যে মার্কেটের ভিতরে এগ্রেসিভ মোমেন্টাম শুরু হয়ে গেছে, এবার এই জায়গাতে আমরা সবার আগে ডিমান্ড এরিয়া খোঁজার ট্রাই করব। হোয়াট ইজ ডিমান্ড এরিয়া? আমি প্রত্যেকটা জিনিস খুবই ইজি করে বুঝাবো। আপনি এর আগে হয়তো অন্যভাবে শুনতে পারেন, বাট আমার কাজ হলো একদম নর্মালি বোঝানো। ট্রেডিং টু মাচ সহজ, ট্রেডিং কঠিন না, কঠিন সাইকোলজি ধরে রাখা। ট্রেডিং কঠিন না, অনেকে ভাবে ট্রেডিং কঠিন, ট্রেডিং কঠিন না। ট্রেডিং কঠিন তখনই হয়ে যায় যখন আমার ম্যানেজমেন্ট না থাকে, আমার প্ল্যানিং না থাকে, আমার প্রত্যেকটা জিনিসের বেটার অবজারভেশন না থাকে, তখন ট্রেডিংটা আমার জন্য কঠিন। ট্রেডিং কঠিন না, আপনার ট্রেডিং করার ধরন না থাকার কারণে আপনার মনে হয় ট্রেডিং কঠিন। বুঝছেন? এবার দেখেন খুব সহজ করে বুঝে, ডিমান্ড এরিয়া যেই জায়গায় মার্কেটে এগ্রেসিভ অর্ডার রান হয়, শেষ। এতটুকু ডিমান্ড এরিয়া। একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ডিমান্ড সাপ্লাইয়ের ভিতরে পার্থক্য শুধু এগ্রেসিভনেসে অ্যান্ড সফটনেস। মার্কেটের ভিতরে যদি একটা এগ্রেসিভ বাই হয়, এর আগে যে মার্কেটে এই যে তেনাগুলো পেঁচাচ্ছে, প্রত্যেকটা সুইংই তো এক একটা সাপোর্ট রেজিস্ট্যান্স। সো দিস ইজ সাপোর্ট, প্রবলেম নাই। দিস ইজ সাপোর্ট, নো প্রবলেম। দিস ইজ রেজিস্ট্যান্স, নো প্রবলেম। বাট মাইনর, মেজর জিনিস কিন্তু এইটা। সো উই নিড মেজর, মাইনর কোনো কিছুর দরকার নাই। সো আজকে যেই কয়টা টার্মস অ্যান্ড কন্ডিশন পড়াবো, প্রত্যেকটা জিনিস যেই জায়গা থেকে মার্কেটের এগ্রেসিভ বাইং স্টার্ট হয়,
বাট যেই জায়গা থেকে মার্কেটের এগ্রেসিভ সেলিং স্টার্ট হয় ওই জায়গাটাই আমার জন্য ডিমান্ড অর সাপ্লাই এরিয়া। দ্যাটস ইট, ডিমান্ড অর সাপ্লাই এরিয়া। ডিমান্ড ইজ আ এরিয়া, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট অর রেজিস্ট্যান্স লাইন। ডিমান্ড একটা এরিয়া, যেই জায়গা থেকে মার্কেটের ডিমান্ড আসছে, দিস ইজ আ ডিমান্ডিং এরিয়া, দিস ইজ ডিমান্ডিং এরিয়া, এটা মাথায় রাখেন। সাপোর্ট রেজিস্ট্যান্স নর্মাল বিষয়, ডিমান্ড সাপ্লাই এরিয়াটা এগ্রেসিভ বিষয়। সো যেই জায়গায় মার্কেটের ভিতরে বিগ অর্ডার রান হয়েছে, দিস ইজ আ ডিমান্ড এরিয়া, যদি সেটা বাই হয়। যেই জায়গায় মার্কেটের ভিতরে এগ্রেসিভ সেলার রান হয়েছে, দিস ইজ সাপ্লাই এরিয়া। সো সাপ্লাই মানি হলো যেখান থেকে সেল আসছে, ডিমান্ড মানি হলো যেখান থেকে বাই আসছে। সাপ্লাই মানি যেখান থেকে এগ্রেসিভ সেল আসছে। এবার যদি আমি সেলিং মার্কেটগুলো জোন করতে চাই, দিস ইজ সাপ্লাই এরিয়া, নট ডিমান্ড। ডিমান্ড মানি হলো বাই, সাপ্লাই মানি হলো সেল। ওকে, সো যেহেতু আমি সেল দেখাচ্ছি, আমি এখান থেকে এটা রেট করে দেই। ওকে, দিস ইজ সাপ্লাই এরিয়া। হোয়াট ইজ সাপ্লাই এরিয়া? যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল আসছে, সাপ্লাই থেকে মার্কেটের এগ্রেসিভ সেল আসে, দিস ইজ সাপ্লাই এরিয়া। কেমনে মার্ক করবেন? নিজস্ব ধরন আছে, বাট আমি কিভাবে মার্ক করি দেখাই দিচ্ছি। দিস ইজ সাপ্লাই এরিয়া, দিস ইজ সাপ্লাই এরিয়া। মিডিকেট হয়ে গেছে এখন, ওইটা আলাদা হিসাব। দিস ইজ সাপ্লাই এরিয়া অ্যান্ড দিস ইজ অলসো আ সাপ্লাই এরিয়া। হোয়াট ইজ সাপ্লাই? হ্যাঁ, আমি আপনার একটা কথা কিন্তু বলছিলাম যে ভাই, মার্কেট যখন সেলিং অপরচুনিটি থাকবে, সেল মার্কেট থাকবে, আমরা অল দ্য টাইম শুধু সেলিং অপরচুনিটি খুঁজব। এইখানে আমাদের কোনো বাইং কনফার্মেশন নাই, শুধু সেলিং কনফার্মেশন আছে। এবার যদি আপনি এটা মিলান, যেটা আমরা বলি কনসলিডেশন, দেখবেন মার্কেটে সুন্দর মতন বস ক্রিয়েট হয়, সুন্দর মতন বস ক্রিয়েট হয়। হ্যাঁ, বেকাতারা হচ্ছে, বাট দেখবেন মার্কেটে বস ক্রিয়েট হয় যখনই এটা মিলাবেন তখন। এই যে দিস ইজ ডাউন মার্কেট, অ্যান্ড এইখানে যদি আপনি মেজর সুইং মাইনরের হিসাব করেন, প্রত্যেকবার মেজর সুইং কোনটা? দিস ইজ মেজর সুইং, সেলিং মেজর সুইং, সেলিং মেজর সুইং। কোনো বার মার্কেটের সেলিং মেজর সুইং ব্রেক করছে? কোনো বার করে নাই। কই আশা করছে? এইখানে। যখনই মার্কেটের সেলিং মেজর সুইং ব্রেক করে ফেলছে, দিস ইজ বুলিশ মার্কেট, বাইং মার্কেট, তার মানে মার্কেট শিফট হয়ে গেছে। এবার আমরা ডিমান্ড এরিয়া খোঁজার ট্রাই করব। একটা সেলিং মার্কেটে শুধু সাপ্লাই এরিয়া খুঁজব, শুধু সাপ্লাই এরিয়া খুঁজব, কোন জায়গা থেকে মার্কেটের এগ্রেসিভ সেল আসছে। আর একটা বাইং এরিয়া থেকে শুধু ডিমান্ড এরিয়া খুঁজব। সো দিস ইজ এ ডিমান্ড এরিয়া, যেই জায়গা থেকে মার্কেটের ডিমান্ড শুরু হয়েছে, মানে মার্কেটের এগ্রেসিভ বাইং শুরু হয়েছে, দিস ইজ এ ডিমান্ড এরিয়া। এবার আমি তো বাইং মার্কেট ড্র করব, অ্যান্ড বাইং মার্কেটে আমরা বাইং এরিয়া ট্রেড খুঁজি, সেলিং মার্কেটে আমরা সেলিং এরিয়া ট্রেড খুঁজি। উই নো দ্যাট দিস ইজ demand area. This is also a demand area, this is also a demand area. Okay, this is also a demand area, এই যে this is a demand area। এবার আপনি এটার সাথে এটার মিলান, দেখবেন মার্কেট সুন্দর মতন ব্রেক অফ স্ট্রাকচার করে করে উপরের দিকে যাচ্ছে, মানে বস ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে। তার মানে একটা জিনিস তো বুঝা গেছি, ডিমান্ড মানে হলো মার্কেটের এগ্রেসিভ এরিয়া, যেই জায়গাতে অ্যাটলিস্ট 1 ঘন্টা, এটা বুঝবেন নর্মালি কেমনে মানুষ বুঝে আই ডোন্ট নো, বাট আমি বুঝি 1 ঘন্টার ক্যান্ডেলে। 1 ঘন্টার ক্যান্ডেলের ভিতরে যখন মার্কেট এগ্রেসিভ বুলিশ হয়ে যায়, হ্যাঁ, এখন ডাউন মার্কেটে 1 ঘন্টার ক্যান্ডেলে এগ্রেসিভ বুলিশ হইয়াই যাইতে পারে। ইটস কাউন্টার, ইটস কাউন্টার। এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। একটা আপ মার্কেটে এগ্রেসিভ সেল রান হয়ে যাইতেই পারে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আপ মার্কেটে শুধু ডিমান্ড ইম্পর্টেন্ট, সেলিং মার্কেটে শুধু সাপ্লাই ইম্পর্টেন্ট, শেষ, এতটুকুই। সো এতক্ষণ মার্কেটের ডাউন ছিল, আমি সব সেলিং সাপ্লাই এরিয়াগুলো দেখছি। মার্কেট সাপ্লাই এরিয়া, একটা সাপ্লাই এরিয়া ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেট এখন ডিমান্ড শুরু হবে, দিস ইজ ডিমান্ড এরিয়া। এবার এটা ড্রর ক্ষেত্রে যেই ক্যান্ডেলের ভিতরে ডিমান্ড আসছে, ওইটার প্রিভিয়াস রেড ক্যান্ডেল, অপোজিট কালার ক্যান্ডেল আপনি মার্ক করতে পারেন। যেই জায়গা থেকে মার্কেটের ডিমান্ড আসছে, ওইটার অপোজিট কালার ক্যান্ডেল। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রর ক্ষেত্রে সেম জিনিসই। সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আমরা ড্র করি দুইভাবে করি, কেউ কেউ এই লাইন দিয়ে করে, বিকজ আমার একটা লাইনের মাধ্যমে, জোনের মাধ্যমে ট্রেড করি না, ট্রেড করি সাইকোলজির মাধ্যমে। আমরা জাস্ট ওই জোনটা দেখার জন্য রাখি। আমার চার্ট অল দ্য টাইম চোখে থাকে, আমি জানি যে মার্কেটে কোনটা কী, কোনটারে আমি কিভাবে দেখতেছি।
বিশ্বাস করবেন আমি নিজে যখন ট্রেড করি তখন আমি এই যে এইভাবে লাইন চার্টটা পর্যন্ত ড্র করি না, লাইন চার্টটা পর্যন্ত ড্র করি না। আমি যখন ট্রেড নিছি তখন খেয়াল করে দেখেন, আগে যখন প্রফিট দেখাইছিলাম কয়েকদিন, তখন দেখাইছিলাম যে আমি আমার চার্ট পুরো ক্লিন থাকে, আমি অ্যানালাইসিস করি, বাট আমার মুখস্থ হয়ে গেছে। আপনার ক্লিন রাখতে হবে ব্যাপারটা এমন না, আমার এটা অভ্যাস হয়ে গেছে, বিকজ প্রত্যেকটা জিনিস আমি বুঝি যে কোন জায়গা থেকে কি জিনিস আসছে। সো ইট উইল হেল্প আমারে বুঝতে সহযোগিতা করছে এতদিন যে হ্যাঁ এইখান থেকেই আসছে। সো আপনি চাইলে এইভাবেও ড্র করতে পারবেন, এইভাবে একটা লাইন দিয়া, আবার আপনি চাইলে এইভাবেও ড্র করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেইভাবে করেন ভাই, আপনি যেইভাবে করেন ইট ডিপেন্ড। হয়তো আপনি লাইনে ড্র করলে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে ট্রেড করতে পারেন, আপনি রেক্ট্যাঙ্গেল ড্র করলে ডিফারেন্টভাবে করতে পারেন, আপনার ইচ্ছা। বাট অ্যাকর্ডিং টু মি, একটা মার্কেট যখন এগ্রেসিভ বাই হয়, ওইটার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকে, ওই প্রিভিয়াস ক্যান্ডেলটা হইলো আপনার ডিমান্ড এরিয়া। এই যে পুরা এগ্রেসিভ রেড ক্যান্ডেলটা আপনার ডিমান্ড এরিয়া, যেখান থেকে মার্কেট সেলারদের পুরোপুরি ডমিনেট করে মার্কেটে এগ্রেসিভ বাই আসছে। সো দিস ইজ আ লেভেল, যেই লেভেলের একটা ভ্যালুয়েশন আছে, যেই লেভেলের একটা নিজস্ব পাওয়ার আছে। এখন এত বড় বাইং কিন্তু আর হুজোকে আসে নাই। আপনি যদি এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে যদি খেয়াল করেন, 11,000 থেকে স্টার্ট করে অলমোস্ট কত হাজার, 16,000, এইখানে 17,000, সো 16,000 পর্যন্ত ইন আ ওয়ান ক্যান্ডেল 6,000% মুভ। একটা ক্যান্ডেলে 6,000% মুভ ইজ টু মাচ। এটা এমনি এমনি আসে নাই। আর এর আগে কখন ওই আমরা এত বড় বাইং ক্যান্ডেল ডিজার্ভ করিই নাই। তার মানে দিস ইজ আ লেভেল যেখান থেকে মার্কেটের এগ্রেসিভনেস আসবে। ড্র কেমনে করলাম, যেইখান থেকে বাইং মার্কেটে প্রিভিয়াস সেলিং ক্যান্ডেল, আর সেলিং মার্কেটে প্রিভিয়াস বাইং ক্যান্ডেল। তাহলে এইখান থেকে যদি আমি সাপ্লাই ড্র করতে চাই, প্রিভিয়াস বাইং ক্যান্ডেল এইটা, এইটা পুরাটা আপনি চাইলে বডিও ধরতে পারেন, আপনি চাইলে উইকও ধরতে পারেন, আপনার ইচ্ছা। দিস ইজ দ্য এরিয়া যেখান থেকে আমি অপরচুনিটি খুঁজবো। এবার এইখানে মার্কেট ম্যানিপুলেশন হয় নাই, চলে আসছে। এইখানে যদি আপনি দেখেন ম্যানিপুলেশনেরই সেট আপ হচ্ছে। প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়, তা না হলে আপনি আটকে যান। এখানে দেখেন মার্কেট এগ্রেসিভলি মুভ করে চলে আসছে, বাট এইখানে দেখেন অলমোস্ট 50%-এর কাছাকাছি চলে আসছে মার্কেট, ম্যানিপুলেশন এরিয়াতে চলে আসছে। এবার যেহেতু কালকে অফ সিজন, এইখানে যখন এগ্রেসিভ বাই আসছিল, তখন দেখেন মার্কেটের থার্সডে ছিল, হ্যাঁ থার্সডে ছিল, বৃহস্পতিবার ছিল, ফ্রাইডে মার্কেট ওপেন ছিল। দ্যাট মিন্স এখান থেকে মার্কেটের এগ্রেসিভনেস চালু হয়ে গেছিলো, বিকজ মার্কেট ওপেন ছিল। এখন দেখেন মার্কেট টোটালি ওপেন না, মার্কেট টোটালি যেই দিন মুভ আসছে এর পরের দিনই মার্কেট বন্ধ হয়ে গেছে। আর এইখানে যেই দিন মুভ আসছে থার্সডে, এর পরের দিন শুক্রবারও কিন্তু মার্কেট ওপেন ছিল, ফরেক্স মার্কেট ওপেন ছিল, ট্রেডাররা ট্রেড করছে। দ্যাটস ওয়াই মার্কেটের যে কন্টিনিউশন ওইটা ছিল। এটাতেও যদি সেশন অফ না হইতো, দেখতেন এই মার্কেট ছোট্ট একটু রিজেকশন দিয়ে চলে যেত। প্রুফ দেখবেন, দিস ইজ আ প্রুফ। মার্কেট এগ্রেসিভ বাই, তারিখ দেখেন, এই যে এই যে এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে ফ্রাইডে, পুরা ফ্রাইডে বাই হয়েছে, দেখছেন দেখছেন পুরা ফ্রাইডে বাই হয়েছে। দেন দেখেন এই যে স্যাটারডে সানডে 2 দিন তেনা বেচাইছে, বিকজ অফ মার্কেট বন্ধ ছিল। যদি এগ্রেসিভ বাইংয়ের পরে এই দেখেন থার্সডে বৃহস্পতিবার বাই হয়েছে এগ্রেসিভ, দেন মার্কেট ফ্রাইডেতেও বাই হয়েছে, কেন? বিকজ অফ এগ্রেসিভনেস। মার্কেট ওপেন থাকার কারণে ট্রেডাররা এই বাইংটা কন্টিনিউ করছে। বাট এইখানে যখনই মার্কেট বন্ধ হয়ে গেছে, তখন আর ট্রেডাররা বাইংটা কন্টিনিউ করতে পারে নাই। নাহলে এত বড় বাইংয়ের পরে এত নিচের থেকে প্রত্যেকটা মানুষ এইখান থেকে বাই করতো, তাহলে আর এই কনসলিডেশন এত বড় হইতো না। তখন 0.2 এর লেভেল থেকেই দেখতাম আমি মার্কেট উপরে চলে গেছে। যেহেতু মার্কেট বন্ধ হয়ে গেছে, মার্কেটে ট্রেডাররা নাই, দ্যাট মিন্স মার্কেটের এগ্রেসিভনেসও কমে গেছে। যখন এটা ম্যানিপুলেশন এরিয়াতে চলে আসছে, মার্কেট এবারে এইখান থেকে ম্যানিপুলেশন কইরা দেখবেন এই দিক থেকে, হয়তো এই নিচের থেকেও আসতে পারে, এদের স্টপ ডিমান্ড এরিয়ার স্টপ লস হিট করেও যাইতে পারে, এখান থেকেও যাইতে পারে, বাট মার্কেট তো যাবে উপরে, এটা শিওর। যেহেতু কালকে সারা দিন মার্কেটে কোনো মুভমেন্ট নাই, সেশন ওপেন হবে না, তার মানে উই ডিজার্ভ কনসলিডেশন। এই পর্যন্ত, এই যে আমরা এখন এখান থেকে এগ্রেসিভলি বাইং পাবো না, যে পরিমাণে সেল আসছে ওইটার এগেনস্টেও বাইং পাবো না। কেন? বিকজ অফ মার্কেট বন্ধ। মার্কেট ক্রিয়েট কনসলিডেশন, কনসলিড করবে মার্কেট, মার্কেট ওপেন হবে, নিচের দিকে দেখবেন এগ্রেসিভ সেল আসতেছে, কাইন্ড অফ এই সিচুয়েশনে হওয়ার চান্স থাকে। এদের লিকুইডিটি নিতেও পারে, নাও পারে, এইখান থেকেই অর্ডার রান করে ফেলতে পারবেন।
অ্যান্ড এখানে যদি আপনি আসেন দেখবেন দিস ইজ আ পিওআই জোন, পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া। এই 0.7, 0.6 এই লেভেলগুলারে পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া বলে। মানে এই জায়গাতে আসলে বাইরেরা প্রচুর পরিমাণে বাইং করতে রাজি থাকে। কেন? এখান থেকে যারা বাই করছে কন্টিনিউশন দেখে স্টপ লস হিট, 0.3 থেকে যারা বাই করছে স্টপ লস হিট, বিকজ এত বড় বাইংয়ের পরে মানুষ বাইং করবে, সেলিং করবে না কেউ, স্বাভাবিক। সো 0.6-এ আইসা 0.7-এ আইসা মার্কেট এইখানে লো হয়ে যায়, আর এটা পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া হয়ে যায় যেখান থেকে প্রচুর ট্রেডাররা বাই করতে চায়। এখন বলতে পারেন ভাই নিচে কেন যায় না? বিকজ নিচে যায় না এই জন্য, একেবারে নিচে যদি চলে যায়, এইটারও নিচে যদি চলে যায় অ্যান্ড বেশি যদি চলে যায়, তাইলে ট্রেডাররা ভাববে যে মার্কেট মনে হয় ডাউনই আছে, নে ডাউনে, তখন আরও বেশি চলে যাবে। এদেরও কিন্তু স্টপ লস থাকে, যারা এখান থেকে এগ্রেসিভলি বাই করছে এদেরও স্টপ লস থাকে। একটু বেশি সেলিং হইলে কিন্তু এদেরও ঝুঁকি আছে। দ্যাট মিন্স আসলে লিকুইডিটি সুইপের জন্য হালকা আইসা আবার দেখবেন উপরে চলে গেছে। সো দিস ইজ আ পিওআই এরিয়া, পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া, যেখান থেকে উই আর লুকিং ফর বাইং মার্কেট ওপেন হইলে। এবার এইখান থেকেও হইতে পারে, ইট ডিপেন্ড অন কনফার্মেশন। আপনি কই কনফার্মেশন বুক করতেছেন, আপনার জন্য কোথায় কনফার্মেশন, হোয়াটস ইউর স্ট্র্যাটেজি। আপনি এখান থেকেও বাই করতে পারবেন, 0.5 লেভেলে আছে, আপনি চাইলে এইখান থেকেও বাই করে এই পর্যন্ত স্টপ লস দিতে পারেন। আমি দেখাই দিই, আপনার কাছে এই সুযোগও আছে, এইটাও করতে পারেন আপনি। যেহেতু মার্কেট এখান থেকে এগ্রেসিভলি সেল হয়েছে, সো উই ডিজার্ভ 50% লেভেল অ্যাটলিস্ট। ওকে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 কাজ করবে যদি আপনি এইখান থেকে ট্রেড নেন আইডিয়ালি। হ্যাঁ, যদিও মার্কেট এখান থেকে বুম হইলে অনেক উপরে চলে যাবে বিকজ অফ বুলিশ মার্কেট। এবার আপনি চাইলে এখান থেকেও ট্রেড নিতে পারেন, এই যে এখান থেকে 50% এরিয়া থেকে। কি হবে ভাই, আপনার রিস্কটা কমে যাবে, বাট আরও একটা জিনিস আছে, আপনার ট্রেড মিস হওয়ারও চান্স থাকে। মার্কেট টোটালি বুলিশ হইলে এত নিচে নাও আসতে পারে, বিকজ এটা ফরেক্স মার্কেট না, এটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। গোল্ড লাইক সেম থিং। সো এইখান থেকে হালকা পাতলা উপরে চলে যেতে পারে, তখন ট্রেড মিস হয়ে যেতে পারে। সো ওই যদি ঝয়ঝামেলা থাকে, ট্রেড মিস হওয়ার ভয় থাকে, তাইলে তো এখান থেকেই ট্রেড নিতে পারবেন, বিকজ 50% লেভেল নেওয়া যায়, নো প্রবলেম, নেওয়া যায়। বাট নিচের থেকে নিতে পারলে আপনার জন্য এজেস থাকবে। এবার বুঝে গেছে ডিমান্ড এরিয়া কি, সাপ্লাই এরিয়া কি, জাস্ট এগ্রেসিভ বাইং অর সেলিং এরিয়া, যেখান থেকে মার্কেটের বুলিশ অর্ডার রান হয়। আইডিয়ালি এটার নিচে মার্কেট আসতেই চায় না। অ্যান্ড দেখেন মার্কেট যখন নতুন কোনো ট্রেন্ড শিফট করে, মোস্ট অফ দ্য টাইম 50% লেভেল থেকেই দৌড় দেয় মার্কেট। মোস্ট অফ দ্য টাইম এগ্রেসিভ বাই হলে 50% থেকেই দৌড় দেয়। এই যে সেম ফেয়ার ভ্যালু গ্যাপ, 50% থেকেই দৌড়। এই যে এগ্রেসিভ বাইং, 50% থেকেই দৌড়। এইখানে একটু লাস্টে আসছে বিকজ অফ এটা তো মার্কেটের লাস্টের সিচুয়েশন। এখন একটা মার্কেট ফার্স্ট বসের ভিতরে যেই পরিমাণে এগ্রেসিভ থাকবে, লাস্ট বসে থাকবে না। কেননা এইখানে আসার পরও ট্রেন্ড তো স্লো হয়ে গেছে। উপর থেকে তো আর মানুষ বাই করে না, করে উপর থেকে তো মানুষ বাই করে না, নিচের থেকে বাই করে। সো এইখানের বাইং প্রেশার আর এইখানের বাইং প্রেশার কিন্তু সেম হবে না। সো যদি আপনি মার্কেট অ্যানালাইসিস করে দেখেন যে 50% থেকেই মার্কেট যখন এগ্রেসিভ থাকে চলে যায়, লাইক দিস, মার্কেট বাই হইলে 50% 30% থেকেই চলে যায়, এইখানে একটু ম্যানিপুলেশন বেশি হয়েছে। সো আপনি যদি মনে হয় যে হ্যাঁ এই টাইপের হবে, তাহলে এইখান থেকেই নিতে পারেন, যদি ট্রেড মিস করার সংখ্যা না থাকে। আর যদি ট্রেড মিস হয়ে যাওয়ার সংখ্যা থাকে তাইলে এখান থেকে নেন, আর না হইলে নিচের থেকে নেন। বাট আইডিয়ালি এখান থেকে আপনি আপনার ক্যাপিটাল অনুযায়ী নিতে পারেন, সমস্যা নাই। আর নাহলে আরও একটু কাজ করতে পারেন, এখন ট্রেড নেবেন না, ট্রেড নেবেন একেবারে সেশন ওপেন হইলে। বিকজ সেশন ওপেন হইলে আপনি ম্যানিপুলেশন দেখবেন, সেশন ওপেন হলে দেখবেন এগ্রেসিভ সেল হচ্ছে, এই সেলিংগুলো দেখে সবাই সেল করবে খালি, দেন এদের সুইপ করে পরে মার্কেট উপরে যাবে। বাট মার্কেট উপরে যাবে এটা 100% শিওর থাকেন ইনশাআল্লাহ। এখন আপনি এন্ট্রিটা কখন নিচ্ছেন এটা ইম্পর্টেন্ট, এটা ডিপেন্ড অন ইউর স্ট্র্যাটেজি, এটা ডিপেন্ড অন ইউর সাইকোলজি, ইউর প্র্যাকটিস। এই জিনিসগুলোর মাধ্যমে আপনি অন্য মানুষের থেকে আলাদা হবেন। মার্কেট শিফট, মার্কেট টোটালি শিফট, উই আর লুকিং ফর বাইং, নট অনলি বিটিসি, গোল্ডের ভিতরেও সেম কাহিনী, মার্কেট টোটালি শিফট, মার্কেট টোটালি শিফট। আমরা এখান থেকে বাইংই খুঁজবো। হ্যাঁ, এবার একটা জিনিস দেখেন গোল্ডের ভিতরে, যেটা এখানে আমি বিটিসিতে তো কনসলিডেশনে চলে আসছে, গোল্ডের ভিতরে কিন্তু আসে নাই, এইটাই আমি এইখান থেকে দেখাইলাম আপনার। এই যে দেখেন ফ্রাইডের ভিতরে এগ্রেসিভ বাই হয়েছে, দেখছেন মার্কেট কনসলিডেশন করেই নাই। কেন? বিকজ গোল্ডের মার্কেটটা কেমন, এইখান থেকে আপ হয়েছে, এইখানেই কনসলিডেশন করছে, মার্কেট 2 দিন বন্ধ, নো প্রবলেম।
যখনই মঙ্গলবার মার্কেট ওপেন হয়েছে এই বুলিশনেস দেখা সবাই কিন্তু বাই করছে, সবাই বাই করছে। কিন্তু আপনি যখন বিটিসিতে যাবেন, বিটিসিতে 2 দিন বন্ধ থাকলেও মার্কেট তো ওপেন থাকে, বিটিসি তো গ্লোবাল, দ্যাট মিন্স বিটিসি এখান থেকে ম্যানিপুলেশন করে ফেলছে। সো গোল্ড যেমন এগ্রেসিভলি বাই হবে, বিটিসি এগ্রেসিভলি বাই হবে, বাট বিটিসি আফটার ম্যানিপুলেশন হবে। সো আপনি গোল্ডের যেই সেক্টর দেখতেছেন এই সেম সিচুয়েশন বিটিসিতে হওয়ার একটা চান্স আছে, কিন্তু এইখানে ম্যানিপুলেশন হওয়ার চান্স অনেক বেশি নাই, ডাউনে আপে চলে যাবে, বিকজ গোল্ড ইনভেস্টিং মার্কেট, বিটিসিও ইনভেস্টিং মার্কেট। বিটিসির চারটা ডিফারেন্টভাবে শো হচ্ছে, চারটা ডিফারেন্টভাবে শো হচ্ছে, বিকজ মার্কেট কনসলিডেশন, বিটিসি ওপেন, দ্যাট মিন্স আরও নিচে আসবে বিটিসি। বাট বিটিসি যদি বন্ধ না হইতো, যেটি একটু আগে আমি আপনারা বললাম গোল্ডের ক্ষেত্রে, মার্কেট এই জায়গা থেকেই দৌড়, এইখান থেকেই মার্কেট উপরে চলে যেত, এই যে নিচে আসছে এইখান থেকেই মার্কেট উপরে চলে যেত। এগুলো অবজারভেশন, এগুলো ট্রেডিং নলেজ না, এইগুলো অবজারভেশন। এই অবজারভেশন না থাকলে আপনি অন্য 10টা মানুষের থেকে আলাদা হওয়ার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। ওকে, তাহলে ডিমান্ড তো বুঝছি, জাস্ট মার্কেটের এগ্রেসিভ বাইং। যেবার আমি সেলিং এরিয়া ডিফাইন করতে চাই, দিস ইজ এগ্রেসিভ ডিমান্ড এরিয়া। এখন ডাউন মার্কেটে ডিমান্ড এরিয়া কই হয়? কনসলিডেশনে। দেখেন মার্কেট যখন ডাউন এগ্রেসিভ সেল হয়েছে, এবার কি আমরা এইখান থেকে যদি আবার একটা এগ্রেসিভ সেল হয় আমরা কি এইটার ডিমান্ড ধরবো? ডিমান্ড ধরবো আফটার কনসলিডেশন। বায়াররা পুশ করছে, প্রাইস ঢুকে নাই, আবার যখন মার্কেট এইখান থেকে পড়ে গেছে, দিস ইজ ডিমান্ড এরিয়া। ডিমান্ড না, সাপ্লাই, সরি, দিস ইজ সাপ্লাই এরিয়া, দিস ইজ সাপ্লাই। এবার সাপ্লাই এরিয়াতে আমরা দুইভাবে ট্রেড করি। এক, আমি যদি চাই 50% মার্ক করবো এখান থেকে, ডাউন মার্কেটের 50% মার্কেট, দিস ইজ আ লেভেল অফ সেলিং এরিয়া। নট অনলি দিস এরিয়া, আমি পুরো একটা এরিয়া বানায় দিই, আর নাহলে আপনারা ম্যানিপুলেশনই থাকবেন, বারবার এইখান থেকেই ট্রেড রান করতে যাবেন। 5, ইটস এ নাম্বার, এইখান থেকে আমরা ট্রেড রান করবোই এমন কোনো কথা নাই। ওকে, আমি চাইলে এইখান থেকেও ট্রেড রান করতে পারবো, এটা আমার জন্য একটা সাপ্লাই এরিয়া। এবার মার্কেট যখন এইখানে আসবে আমি চাইলে এইখান থেকেও ট্রেড রান করতে পারবো। যদি এইখান থেকে ট্রেড রান করার পর আমার স্টপ লস হিট করে দেয়, এইখান থেকেও আমি ট্রেড রান করতে পারবো। একটা লস হলে একটা আমার রিকভারি করে ফেলবে, বিকজ অফ মার্কেটের ট্রেন্ড ডাউনে। সো ডাউন মার্কেটে সাপ্লাই এরিয়া কোথায় হয়? কনসলিডেশন এরিয়ায়। আপ মার্কেটে ডিমান্ড এরিয়া কোথায় হয়? কনসলিডেশন এরিয়াতে। একটা মার্কেট যদি বাই হয় এগ্রেসিভ, এইখান থেকে যদি আবার বার হয়, এটা আমার জন্য ডিমান্ড না। মার্কেট আসতে কনসলিডেশন নিছে, মানে সেলাররা ট্রাই করছে, এদেরকে আবার যখন বিট করবে, দিস ইজ ডিমান্ড এরিয়া। এই যে এইটা আপনার ডিমান্ড এরিয়া। ওই যে এক কথায় মেজর সুইং, যেটা ফার্স্টে ক্লাসগুলোতে আমি বুঝাইছি, দিস ইজ মেজর সুইং। আর এই মেজর সুইংটা আপনার ডিমান্ড এরিয়া। এবার এইখান থেকে যদি আপনি এন্ট্রি নিতে চান দুইভাবে, এক 50% লেভেল থেকে 50 or 60, আপনি চাইলে এইখান থেকেও ট্রেড রান করতে পারবেন। যদি এই ট্রেড লস হয়ে যায় তখন দেখা গেল যে আপনি নিচের থেকেও ট্রেড রান করলেন। এই ট্রেড যদি লস হয় নিচে আসবে, এদের স্টপ লসটা খায়া দেন উপরে চলে যাবে, দ্যাটস ইট, ইজি। ডিমান্ড মানে হলো এগ্রেসিভ এরিয়া, সাপ্লাই মানে হলো এগ্রেসিভ এরিয়া। এবার যেই জায়গাতে এগ্রেসিভ থাকে এই জায়গার ভিতরে ইম্পালসিভ মুভ থাকে, ইমব্যালেন্স থাকে প্রাইজের, দ্যাট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। খুবই ইজি। ফেয়ার ভ্যালু গ্যাপ মানে হলো যেই জায়গাতে মার্কেটের ইম্পালসিভ এরিয়া থাকে অ্যান্ড মার্কেটের ইম্পালসিভ মুভ থাকে, দ্যাট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই ফেয়ার ভ্যালু 3টা কালার কম্বিনেশনে তৈরি হয়, এটা পরে আসতেছি। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু দেখেন, বুলিশ ফেয়ার ভ্যালু অ্যান্ড সেলিং ফেয়ার ভ্যালু। হোয়াট ইজ বুলিশ ফেয়ার ভ্যালু? যেখানে মার্কেটের ডিমান্ড পাবেন, বাইং মার্কেটে বুলিশ ফেয়ার ভ্যালু কাজ করে, গ্রিন ফেয়ার ভ্যালু কাজ করে। সেলিং মার্কেটে রেড ফেয়ার ভ্যালু কাজ করে। ফেয়ার ভ্যালু মানে একটা গ্যাপ, প্রাইসের একটা গ্যাপ। এখন এটা হয় কেন, এটা ইম্পর্ট্যান্ট। গ্যাপটা কেন ক্রিয়েট হয়? গ্যাপটা ক্রিয়েট হয় এগ্রেসিভনেসের কারণে। এখন এই গ্যাপটা হওয়ার রিজন কি? প্রত্যেকটা ক্যান্ডেল দেখবেন যেই জায়গাতে শেষ হয়েছে পরবর্তী ক্যান্ডেল ওই জায়গা থেকেই স্টার্ট হয়। প্রত্যেকটা ক্যান্ডেল যেই জায়গায় শেষ হয় পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকেই শেষ হয়, মানে স্টার্ট হয়। তারপরও যে মার্কেটের এই যে গ্যাপটা ক্রিয়েট হয়, এই গ্যাপটা কিসের? এই গ্যাপটা হলো প্রাইজের ইমব্যালেন্স। হোয়াট ইজ ইমব্যালেন্স? যখন মার্কেটের এগ্রেসিভ বাই সেল রান হয় তখন মার্কেটের ভিতরে ইমব্যালেন্স সৃষ্টি হয়। আর এই ইমব্যালেন্সটার কারণেই মার্কেটে বোঝা যায় যে ওই জায়গাতে ডিমান্ড আছে। তার মানে একটা ডিমান্ড তখনই ভ্যালিড
যখন মার্কেটের ব্যালেন্সের ইমব্যালেন্স আছে, মানে প্রাইজের ইমব্যালেন্স আছে, একটা প্রাইজের ইমব্যালেন্স নাই, ওই জায়গাতে মোস্ট অফ দ্য চান্স থাকবে না, মোস্ট অফ দ্য চান্স থাকবে না মার্কেটের এগ্রেসিভনেস। বিকজ একটা এগ্রেসিভনেস থাকতে হলে প্রাইজের ভিতরে ইমব্যালেন্স থাকতেই হবে। এটা হয় কেমনে? তিনটা ক্যান্ডেল লাগে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ডিমান্ড এরিয়াতে তিনটা ক্যান্ডেল, সেলিং এরিয়াতে তিনটা ক্যান্ডেল, সেলিং এরিয়াতে তিনটা ক্যান্ডেল লাগবে। এই তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে। মানে যেই জায়গায় মার্কেটের এগ্রেসিভ বাইং শুরু হয়েছে বা সেলিং শুরু হয়েছে, ওই জায়গার থেকে স্টার্টিং টু এন্ডিং তিনটা ক্যান্ডেল লাগবে। ওকে, একটা সূত্র আছে, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং বা ফার্স্ট ক্যান্ডেলের হাই। সো আমরা ফার্স্ট ক্যান্ডেলের হাইটা মার্ক করি, দিস ইজ ফার্স্ট ক্যান্ডেল। তিনটা ক্যান্ডেল লাগে যেই জায়গা থেকে মার্কেটের ইম্পালসিভ অর্ডার রান হয়। এইখান থেকে মার্কেটের ইম্পালসিভ অর্ডার রান হয়েছে, অ্যান্ড এইটার প্রিভিয়াস ক্যান্ডেলটা হলো আপনার ফার্স্ট ক্যান্ডেল। ওকে, সো ফার্স্ট ক্যান্ডেলের হাই, এখানে ফার্স্ট ক্যান্ডেলের হাই কোনটা? এই যে এটা। অ্যান্ড থার্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলের লো, ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এইটার ভিতরে যে গ্যাপ, দিস ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ, দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ যত বড় হয়, এই ফেয়ার ভ্যালু গ্যাপ ম্যানিপুলেশন তত বেশি হয়, প্যারা হয়ে যায়। আইডিয়ালি মার্কেটের এই ফেয়ার ভ্যালু গ্যাপ যদি অনেক বেশি ভ্যালিড হইতো, তাহলে এই যে রিজেকশন দেখছেন, এই রিজেকশনের পরে মার্কেট নিচে নামতো না, উপরে যেত। ম্যানিপুলেশন করবে দেখেই মার্কেট এইখান থেকে নিচে আসছে। আর এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যে ভ্যালিড হয়েছে, এটা আমরা বুঝছি কেমনে? ডিমান্ড এরিয়া থেকে। সেটা বাইং ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড হইতে হইলে ডিমান্ড এরিয়া থাকতে হবে, একটা সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপ ভ্যালিড হইতে হইলে ওইখানে সাপ্লাই এরিয়া থাকতে হবে। সো দিস ইজ আ সাপ্লাই এরিয়া, যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল আসছে। এখন কথা আছে, এই এগ্রেসিভ সেল কিন্তু মাঝখান থেকে আসলে হবে না, উপরের থেকে আসতে হবে। বাট উপরের থেকেও কিন্তু আসছে ছোট, এই যে দিস ইজ আ গ্যাপ। তিনটা ক্যান্ডেল লাগবে এখানে, তিনটা ক্যান্ডেল। সো এখানে যদি আপনি দেখেন দুইটা ফেয়ার ভ্যালু আছে, তিনটা ক্যান্ডেলের। এক নম্বর হইল রেড ক্যান্ডেলের, ফার্স্ট ক্যান্ডেলের লো রেডের ক্ষেত্রে। আচ্ছা আমি এখানে লিখে দিই, আপনারা জানেন হয়তো অনেকে, বুলিশ, বুলিশ এফ বিজি ইজ ইকুয়াল টু, আচ্ছা বুলিশ ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল হাই, থার্ড ক্যান্ডেল লো, এর মধ্যের গ্যাপটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হলো বুলিশ মার্কেটে। এখানে কি ফার্স্ট ক্যান্ডেল, ওকে। এবার আমি যদি এখান থেকে বেয়ারিশ ফেয়ার ভ্যালু ড্র করতে চাই, খুবই ইজি। বেয়ারিশ এফ বিজি, ফার্স্ট ক্যান্ডেলের লো, ডাউন মার্কেট না, ফার্স্ট ক্যান্ডেল লো, থার্ড ক্যান্ডেলের হাই, শেষ, এতটুকুই। এই দুইটা জিনিস মাথায় রাখেন। সো এটার আমি একটু রেড করে দেই কালারটা, এটারে ক্লিন করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, সো দেখেন ফার্স্ট ক্যান্ডেলের লো আছে অ্যান্ড থার্ড ক্যান্ডেলের হাই, এই যে থার্ড ক্যান্ডেলের হাই কোত্থেকে আসবে? যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল স্টার্ট হবে, যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল স্টার্ট হবে। সো এখান থেকে ক্যান্ডেল দেখলে বোঝা যায় না দিস ইজ সাপ্লাই এরিয়া। এখন সাপ্লাই এরিয়াটা আমি কই মার্ক করব? যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল আসছে ওইটার প্রিভিয়াস গ্রিন কালার ক্যান্ডেল, দিস ইজ সাপ্লাই। দেখছেন? সো এইটা হলো আপনার সাপ্লাই, এটা হলো আপনার এফবিজি, এইটা হলো আপনার এফবিজি। এবার সাপ্লাই এরিয়া যেইভাবে ড্র করছেন, দিস ইজ অর্ডার ব্লক। ইটস ইজি। হোয়াট ইজ অর্ডার ব্লক? যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল স্টার্ট হয় ওইটার প্রিভিয়াস বাইং ক্যান্ডেলটাই হলো অর্ডার ব্লক। অর্ডার ব্লক মানে কি? একটা প্রিভিয়াস বাইং ক্যান্ডেলগুলারে ব্লক করে ফেলে সেলার অর্ডার দিয়া, দ্যাটস ইট, অর্ডার ব্লক। আপনি যে এখানে একটু জিজ্ঞেস করেন হোয়াট ইজ অর্ডার ব্লক ইন ট্রেডিং, কি বলে? ইন ট্রেডিং অর্ডার ব্লক প্রাইস জোন ওয়ার লার্জ ইনস্টিটিউশনাল ট্রেডার্স হ্যাভ প্লেস সিগনিফিকেন্ট বাই অর সেল orders, often pricing a substantial price movement. This zone indicate area high liquidity and can act support or resistance level.
মানে অর্ডার ব্লক মানেই হইলো যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল রান হয়, ডিমান্ড এরিয়া মানেও যেখান থেকে এগ্রেসিভ সেল রান হয়। আর এই প্রত্যেকটা জিনিসের ভ্যালুয়েশন ও কি ভ্যালিড কিনা এইটা পাই আমরা ফেয়ার ভ্যালুর মাধ্যমে। সো একটা অর্ডার ব্লক তখনই ভ্যালিড যখন ওইখানে একটা গ্যাপ থাকবে, গ্যাপ প্রুফ করে যে মার্কেটে এগ্রেসিভ বাই আসছে, সেল আসছে। সো একটা এফবিজি ডিপেন্ড অন অর্ডার ব্লকের উপরে, একটা অর্ডার ব্লক ডিপেন্ড অন এগ্রেসিভ সেলিংয়ের উপরে। এগ্রেসিভ সেলিং কার উপরে ডিপেন্ড? সাপ্লাইয়ের উপরে। তার মানে সাপ্লাই, ফেয়ার ভ্যালু, অর্ডার ব্লক একটা আরেকটার সাথে পুরোপুরি কানেক্টেড। বাট এই জিনিসগুলো শিখতে যায় মানুষের মাথা খায়া যায়। টু মাচ ইজি। যেই জায়গা থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়েছে ওইটার প্রিভিয়াস যদি সেলিং ক্যান্ডেল দেখতেই বাইং হবে, সেলিং ক্যান্ডেল বাইং হবে মানে আবার গুলায় ফেলবেন। আচ্ছা, এখানে যদি আমি অর্ডার ব্লক মার্ক করতে চাই যেখান থেকে এগ্রেসিভ বাই আসছে ওইটার প্রিভিয়াস রেড ক্যান্ডেলটাই হলো অর্ডার ব্লক ক্যান্ডেল। দিস ইজ আ অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখান থেকে যেখান থেকে মার্কেটে এগ্রেসিভ সেল আসছে ওইটার প্রিভিয়াস ক্যান্ডেল, দিস ইজ আ অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা সেলিং অর্ডার ব্লক, এটা বাইং অর্ডার ব্লক। এবার এই অর্ডার ব্লকটা ভ্যালিড কেমনে বুঝবো? এখানে এফবিজি থাকবে, দিস ইজ এ এফবিজি। তার মানে অর্ডার ব্লক ডিপেন্ড অন এফবিজি। এফবিজি ভ্যালিড কেমনে? যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়েছে, আর যেখান থেকে এগ্রেসিভ অর্ডার রান হয় দিস ইজ দ্য ডিমান্ড এরিয়া। শেষ। এখানে অনেক কিছু ভাবার কোনো রিজনই নাই, কোনো রিজনই নাই। এখান থেকে অনেক কিছু ভাবার কোনো রিজন নাই। যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়েছে দিস ইজ অর্ডার ব্লক। সো এখানে অর্ডার ব্লক কোনটা? যেইখান থেকে সেলিং হয়েছে এটার প্রিভিয়াস বাইং ক্যান্ডেল, প্রিভিয়াস বাইং ক্যান্ডেল কোনটা? এটাও ধরতে পারেন, এইটাও ধরতে পারেন, আপনার ইচ্ছা। তো দিস ইজ আ অর্ডার ব্লক, দিস ইজ অর্ডার ব্লক। যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল স্টার্ট হয়েছে সেটা প্রিভিয়াস বাইং ক্যান্ডেল, দিস ইজ অর্ডার ব্লক ক্যান্ডেল। শেষ। যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেল হয়েছে ওটার প্রিভিয়াস ক্যান্ডেল, এই যে দিস ইজ অর্ডার ব্লক ক্যান্ডেল। শেষ। এবার যতক্ষণ পর্যন্ত মার্কেট আনমিডিকেট না হবে এটা চলতেই থাকবে। তার মানে অর্ডার ব্লক ফেয়ার ভ্যালুর উপরে ডিপেন্ডেবল। আর ফেয়ার ভ্যালুতে মার্কেটে গ্যাপ থাকে, ওইটা আমরা ম্যানেজ কেমনে করি? একটা ফেয়ার ভ্যালুতে 3টা ক্যান্ডেল থাকে। ফার্স্ট ক্যান্ডেলের হাই যদি সেটা বাইং হয়, লাস্ট ক্যান্ডেলের লো, মাঝখানে যে গ্যাপটা থাকে দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখানে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়। এইখানে হয়টা কি? মার্কেট যখন এইখান থেকে বুলিশ হয়ে যায় মার্কেট এই সেম জোনে আবার আসার ট্রাই করে, এখান থেকে উপরে যায় আবার এইখানে আসে, ঠাস করে আবার অর্ডার রান হয়। রিজন কি? ওয়াই? কেন এইটা হয়? এটার জন্য আমি সুন্দর একটা উদাহরণ দেই, অল দ্য টাইমই দেই, মানুষ খুব ইজিলি বুঝে। ধরেন আমার একটা দোকান আছে, ওকে? এবার আমি যে কোনো এক জায়গা থেকে চিড়া কিনছি, চিড়া কিনছি। সো এই চিড়া আমি একটা ভ্যানালারে নিয়ে এই চিড়াটারে আমি দোকানে নিয়ে আসলাম। ততক্ষণে ধরেন রাত বাজে 11টা। চিড়াটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমার দোকানটা একটু ভাঙ্গাচুরা, বেশি বৃষ্টি মিষ্টি হইলে ওইটার ভিতরে পানি পড়ে। সো আমি ধরেন 50 বস্তা চিড়া আনছি, অ্যান্ড আমার দোকানটা একটু ভাঙ্গাচুরা অ্যান্ড আকাশের অবস্থাও ভালো না। সো আমার বাসাটা ভালো, আমি চিড়াটা বাসায় নিয়ে যাব। আমি ভ্যানালারে নিয়ে অলমোস্ট 200 কেজি চিড়া নিয়ে আসছি। এইবার আমার দোকান ভাঙ্গা, বৃষ্টি পড়তেছে, এই চিড়া 300 কেজি যে আছে এটা কিন্তু আমার আনতে হবে। And এটা আমি কেমনে আনবো? দোকানওয়ালা আমার বলতেছে, ভ্যানওয়ালা বলতেছে ভাই আমি যাইতে পারবো না। বাট আমার তো যাওয়া লাগবে, আমার তো চিড়া ভিজা যাবে, নষ্ট হয়ে যাবে। সো আমি এখান থেকে চিড়া জাস্ট গেলাম, নিয়ে এই চিড়াটা চলে আসলাম বাসায়, বিকজ ওয়েদার খারাপ, আমি বেশি ওয়েট করি নাই। সো এই ফেয়ার ভ্যালুর জিনিসটা কেমন হয়? একটা মার্কেটের ভিতরে যখন এগ্রেসিভলি অর্ডার রান হয় আর ওইখানে যদি গ্যাপ থাকে, এই গ্যাপটা ক্রিয়েট হয় প্রাইজের ইমব্যালেন্সের কারণে। প্রাইজের ইমব্যালেন্সের কারণে এই গ্যাপটা ক্রিয়েট হয়। হোয়াট ইজ প্রাইস ইমব্যালেন্স? যেখানে মার্কেটের অনেক বেশি অর্ডার রান হয়, প্রাইস অনেক নিতে পারে না, কিছু অর্ডার রান হয় না। আবার অনেকে আছে সব অর্ডার একসাথে রান করে না। যেমন ধরেন আই হ্যাভ $1 বিলিয়ন, আমি এখানে $1 বিলিয়ন রান করব। আমি যদি একসাথে $1 বিলিয়ন রান করে দিই, মার্কেট আমি নিচেই অনেক উপরে নিয়ে গেলাম, প্রাইস অনেক বাড়ায় ফেললাম দাম। সো আমি সবার আগে $200 মিলিয়ন কিনবো। যখন $200 মিলিয়ন কিনতেছি, দেয়ার ইজ আ পেন্ডিং অর্ডার। আমার যদি এইটা সিচুয়েশন হয় বাই করার, আমি এইটার নিচে আসতেই দিব না ওরে। সো দিস ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার আমি যে $200 মিলিয়ন এইখানে ট্রেড এক্সিকিউট করছি, দেন আমি আবার এই $200 মিলিয়ন থেকে কিছু $1 মিলিয়ন বেচা এখান থেকে সেলিং কনফার্মেশন দিচ্ছি মানুষের, হালকা একটু সেল দিলাম, মানুষ এখন এখান থেকে সেল করতেছে। মার্কেট যখন আবার আমার এইখানে চলে আসবে, ফেয়ার ভ্যালুর জায়গায় চলে আসবে, এগ্রেসিভলি অর্ডার রান করে ফেলবো আমি। কেন? বিকজ এই জায়গায় আমার পেন্ডিং অর্ডার লাগানো আছে। এখানে মার্কেট আসলেই দৌড় দিবে, আর এইটাই হয়, ফেয়ার ভ্যালু থাকলে টাচ করেই দেখবেন দৌড় দেয়,
নট অলওয়েজ, যদি পেন্ডিং অর্ডার থাকে। তার মানে 10 বার ট্রেড করলে আপনি 6 থেকে 7 বার ফেয়ার ভ্যালু ভ্যালিডভাবে অপটিমাইজ করতে পারলে ট্রেড নিতে পারবেন। দিস ইজ অপরচুনিটি। জাস্ট ট্রেডিং করার ধরন, এটা এক ধরনের সাইকোলজি যেভাবে মানুষ ট্রেড করে, ইটস আইসিটি কনসেপ্ট। শেষ। দুইটা কারণ, এক হইলো ও মার্কেটের ভিতরে অনেক বড় অর্ডার একসাথে রান করে ফেললে ও ট্রেড অনেক বড় হয়ে যাবে, ও নিজেই ক্যাপিটাল অনেক বড় করে ফেলতেছে। 2 নম্বর রিজন হইলো ও চাইলেও একই সাথে সবগুলো অর্ডার রান করতে পারবে না, মার্কেটও একাই তাহলে কন্ট্রোল করবে, বাইং সেলিং থাকবে না। আমি যদি $1000 বাই করতে চাই, ওর এগেনস্টে আমার $1000 সেলারও লাগবে, আর না হলে আমি পাবো কই? এখন আমার তো 500-1000 অর্ডার রান হয়ে যায়, বাট যখন মার্কেট ট্রিলিয়ন অর্ডার রান হয়, বিলিয়ন অর্ডার রান হয়, তখন এই সাইকোলজি খাটাইতে হয়। সো যখন একটা মার্কেটের এগ্রেসিভ বাইং দেখা ফেলি, দেন মার্কেট যখন ম্যানিপুলেশন হয়, স্বাভাবিক। আইডিয়ালি মাঝে মধ্যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাও ভাঙ্গে ফেলে, এই ডিমান্ড এরিয়াটাও ভাঙ্গে ফেলে। সরি, আলহামদুলিল্লাহ। সো যখন এই জিনিসটা ভাঙ্গে ফেলে, তখন মানুষের ট্রাস্ট ভাঙ্গা যায় যে মার্কেট তো এখান থেকে নিচে চলে যাবে। সো এরা ডাউনে ট্রেড নেয়। যে মানুষ $1 বিলিয়ন নিয়ে আসে, এতটুকু জোনে তো হয় আশাবাদী না, অত বড় জোনে আশাবাদী। সো ও এখান থেকে সেলিং দেখলেও কিছু বলে না। যখন সবাই এখান থেকে সেল করা স্টার্ট করে, ও ঠাস করে বাই দিয়া সবার স্টপ লস হিট করে দেয়। এই সেম সিচুয়েশনই এইখানেই চলতেছে, এইখানেই চলতেছে। এটা একটু বড় টাইম ফ্রেমে গেলে দেখবেন দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখছেন, বড় টাইমে গেছেন, একদিনের ক্যান্ডেলে গেছেন, সব সরায় দেন, দেখতে পারবেন এই যে গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা গ্যাপ দেখছেন। দেন মার্কেটের দুইটা গ্যাপ। একটা জিনিস যদি খেয়াল করেন, এই গ্যাপে এসে একবার মার্কেট উপরে গেছে, আবার সেম গ্যাপে আসলে আবার মার্কেট উপরে যাওয়ার ট্রাই করতেছে। তার মানে এখানে এমন মানুষ আছে যারা মার্কেটের বিগ অর্ডার রান করে, যারা মার্কেটের বিগ অর্ডার রান করে। হ্যাঁ, এখন এত বড় বাইং দেখা যখন আবার সবাই বাই রান করা শুরু করবে, হইতে পারে মার্কেট এই লেভেলটাও ব্রেক করে ফেলতে পারে। এখান থেকে এই লেভেলটা, ওই দুইটা লেভেলই ব্রেক করে ফেলতে পারে। দেন এই ফেয়ার ভ্যালু থেকে আবার দেখবেন এগ্রেসিভ অর্ডার রান হয়েছে। সো লং টার্মে যখন মার্কেট অ্যানালাইসিস করে, তখন মার্কেটের ফ্রেশনেস বোঝা যায়। মার্কেট অনেক ইজি মনে হয়, হিবিজিবি লাগে না, মনে হচ্ছে ও মার্কেট তো এইভাবেই ইজিলি মুভমেন্ট করতেছে। শর্টার টাইম ফ্রেমে গেলেই আমাকে অনেক সুইং, অনেক প্যারা, অনেক কিছু। বাট শর্টার টাইম ফ্রেমে, ওই লং টাইম ফ্রেমে এই জিনিসগুলো খুব কম হয়। লং টাইম ফ্রেমে এই জিনিস কম হয়। কোথাও দেখেন এত বড় বাইংয়ের পরে মার্কেট কনসলিডেশন, এত বড় কনসলিডেশন আসেই না যদি মার্কেট ওপেন থাকে, কোথাওই নাই। বুঝে গেছে? সো ফেয়ার ভ্যালু এমন একটা জোন যেখানে মার্কেটের বিগ অর্ডার রান থাকে। আইডিয়ালি ওই অর্ডার আসলে মার্কেট ওই দিকেই মুভ করার ট্রাই করে, বিকজ একসাথে এবার দেখেন এইখানে যেই পরিমাণে বাই হয়েছে, এই বাই যদি পরের বারও করতে যায়, তার মানে ও নিজেই প্রাইজের অনেক উপরে নিয়ে গেছে। ও তো ডিসকাউন্ট প্রাইসে কিনতে হবে, ওর কম দামে কিনতে হবে, বেশি দামে যায় সেল দিতে হবে। ও এই অপরচুনিটি মিস করে ফেলে। তাহলে ডিমান্ড এরিয়া, সাপ্লাই এরিয়া, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু, প্রত্যেকটা জিনিস একটার সাথে কানেক্টেড। একটা ভালো ডিমান্ড এরিয়া যদি হইতে হয় মার্কেটে, ফেয়ার ভ্যালু গ্যাপ বোঝা যাবে যে হ্যাঁ এখানে মার্কেটে বিগ অর্ডার রান হয়েছে। আর যখনই ফেয়ার ভ্যালু পাবেন, ফেয়ার ভ্যালুর ভ্যালিডেশন আসে অর্ডার ব্লক থেকে। আর অর্ডার ব্লক খুব ইজি, ডিমান্ড এরিয়া, সাপ্লাই এরিয়াটাই অর্ডার ব্লক বলে। যেইখান থেকে প্রাইস স্টাক হয়ে যায়, দ্যাটস ইট। যেখান থেকে প্রাইস স্টাক হয়ে যায়, মার্কেটের বিগ অর্ডার রান হয়, ওই জায়গাটাই অর্ডার ব্লক, ওই জায়গাটাই অর্ডার ব্লক। এখন অর্ডার ব্লকেরও কিন্তু ইয়াও থাকে, ইন্ডিকেটারও থাকে। আসেন আমি আপনাদের দেখাই ফেয়ার ভ্যালু। এই দেখেন, দিস ইজ এ গ্যাপ, দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা এক চান্সে আপনি দেখতে পারবেন ইন্ডিকেটার ইউজ করে যে কোত্থেকে কী হয়েছে। একটা জিনিস যদি দেখেন মজার, যেখান থেকেই ফেয়ার ভ্যালু হয়েছে প্রিভিয়াস, ওইখান থেকেই অর্ডার রান হয়। যেখান থেকেই ফেয়ার ভ্যালু হয়, এই যে ধরেন এখান থেকে অর্ডার রান, এই যে ফেয়ার ভ্যালু, অর্ডার রান। এখন মজার বিষয় হলো সেল হয়েছে, কনসলিডেশন হবে। এই কনসলিডেশন হইতে হইতেই মার্কেট ফেয়ার ভ্যালুর এরিয়াতে চলে আসে, সেল। এই দেখেন এগ্রেসিভ সেল, ফেয়ার ভ্যালু, বারবার কনসলিডেশন, দেন সেল। এই যে এই পর্যন্ত মার্কেট আসছে, এটা যদিও আনমেডিকেটেড ফেয়ার ভ্যালু, ভ্যালিড ফেয়ার ভ্যালু না, বিকজ এইটার লো অ্যান্ড এটার হাই ম্যাচ হয় না, তাও মার্কেট এখান থেকে গেছে। এইখানে দেখেন দিস ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। এইটা তো আমি দেখাইয়াই দিছিলাম আপনারে, অ্যান্ড বইলেও দিছিলাম ভাই ওয়েট করেন। এবার এই যে ফেয়ার ভ্যালু, এইগুলাতে একটু প্যারা থাকে। কেন এইগুলাতে প্যারা থাকে? বিকজ এগুলো ফেয়ার ভ্যালু হওয়ার আগেই তো ম্যানিপুলেশন এরিয়াতে চলে আসছে।
সো এইসব জায়গায় হয় কি মার্কেট পুরো জোনটার ম্যানিপুলেশন ঘটায় পরে আবার বাই হয়। সো এটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই। এই ফেয়ার ভ্যালুটা এইভাবেই কাজ করতো। এই যে বাইংটা দেখতেছেন এই জায়গা থেকেই মার্কেটটা উপরে চলে যেত কনসলিডেশন নিয়ে যদি মার্কেট ওপেন থাকতো। যারা চার্ট দেখে ট্রেড করে তাদের জন্য এটা বেটার কনফার্মেশনই ছিল। মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কারণে মার্কেট এমন হয়ে গেছে, স্টাক হয়ে গেছে। সো এটা এক ধরনের ফেয়ার ভ্যালুর ইন্ডিকেটর। এখন বলতে পারেন ভাই এখানেও তো ফেয়ার ভ্যালু আছে, দেখাইলো না কেন? বিকজ এই জিনিসগুলা আনমেডিকেটেড, মেডিকেট হয়ে গেছে এক কথায়। মানে এই বায়ারদের এই সেলাররা ডমিনেট করে ফেলছে। এখানে কোনো প্রাইস নাই, প্রাইস অ্যাকশন নাই। এখানে কোনো প্রাইস অ্যাকশন নাই, দ্যাট মিনস এটা দেখায় না। এখানে প্রাইস অ্যাকশন আছে। দেখেন এই ফেয়ার ভ্যালুটা আনমেডিকেটেড, এটা পুরোপুরি ব্রেক করে নাই। দেখছেন পুরোপুরি ব্রেক করে নাই। দ্যাটস ওয়াই এখান থেকে এইটার এখনও ভ্যালিডেশন আছে। ও বুঝাচ্ছে, ইন্ডিকেটর বুঝাচ্ছে এটার এখনও ভ্যালিডেশন আছে। এই যে দেখেন বললাম না, মার্কেট যখন ইম্পালসিভ মুভ নেয়, এগ্রেসিভলি মুভ নেওয়ার পরে মার্কেট যদি ওপেন থাকে, এই দেখেন মার্কেট ওপেন না থার্সডে, মার্কেট যদি ওপেন থাকে এই টাইপের বাইং হওয়ার পরে কনসলিডেশন হইয়া ফেয়ার ভ্যালু টাচ করেই মার্কেট দৌড় দেয়। বাট এই কন্ডিশন কিন্তু আমরা এই বর্তমান সিচুয়েশনের মার্কেটে পাই নাই বিকজ অফ মার্কেট অফ। ফেয়ার ভ্যালু আমরা সারা দিন দেখি, কোনো লাভ নাই, আমরা ওইখান থেকে ট্রেড রান করতে পারবো না যদি আমরা না বুঝি। একটা ফেয়ার ভ্যালু সব থেকে বেশি ভ্যালিড, একটা ডিমান্ড সব থেকে বেশি ভ্যালিড, একটা অর্ডার ব্লক সব থেকে বেশি ভ্যালিড ট্রেন্ডের স্ট্রাকচারে। বাইং ট্রেড পাইছেন, সকল ধরনের বাইং কিছু ভ্যালিড। সেলিং ট্রেড পাইছেন, সকল ধরনের সেলিং কিছু ভ্যালিড। এই জিনিসটাই আমরা বুঝাইতে পারি না। বেশিরভাগ মানুষ আপনারা যখন পড়াবে ভিডিও বানায় দিবে যে একটা মার্কেট যেখান থেকে বাই হচ্ছে এই জোনটা অর্ডার ব্লক এরিয়া, চিন্তা করবে যে মার্কেট এইখানে যখন আসবে তখন মার্কেট এইখান থেকে আবার বাই হয়ে উপরে যাবে। হ্যাঁ যাবে, যদি এটা মার্কেটের অ্যাকুমুলেশন এরিয়ার পরের ম্যানিপুলেশন এরিয়া হয় অর সেকেন্ড পাবলিক পার্টিসিপেশন হয়, তাইলে একটা মার্কেট টোটালি ভ্যালিডভাবে আপ মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে, টোটালি আপ মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে, অ্যান্ড এই মোমেন্টামটা ও ব্রেকও করে ফেলছে। সেম টাইম যখন মার্কেট আমি এইখানে চাবো, আমি এই অর্ডার ব্লক থেকে ট্রেড নিতে পারবো না বিকজ অফ মার্কেটের শিফট হয়ে গেছে। মার্কেট শিফট হলে আমরা সেলিং কনফার্মেশন খুঁজি। সো আমি যদি এখান থেকে বাইং ফেয়ার ভ্যালু খুঁজি, মার্কেট তো শিফট। এই সেম কাহিনীগুলাই এইখান থেকে হয়েছে যারা যারা ট্রেড রান করছে মার্কেট স্ট্রাকচার না বুঝা। এবার দেখেন যতগুলা বাইং ফেয়ার ভ্যালু আছে সব জায়গা থেকে কিন্তু অর্ডার রান হয়েছে। এই দেখেন বাইং ফেয়ার ভ্যালু অর্ডার রান। এখন আমি বলছিলাম যে ভাই ও যেহেতু এর আগে এগ্রেসিভ বাই হয়েছে, দেয়ার ইজ এগ্রেসিভ বায়ার, তার মানে ওর ভ্যালিডেশন আছে, এন এত বড় সেলিংয়ের পরে কনসলিডেশনও লাগবে। দ্যাট মিনস আমি এখানে বাইং অপরচুনিটি খুঁজতে পারি। বাট এর আগের ম্যানিপুলেশনটা দেখেন, কতবার আপনার এইখান থেকে কনফার্মেশন দিছে, তারপরও আপনার এইখান থেকে ভ্যালিডভাবে প্রফিট দেয় নাই। কতবার কনফার্মেশন দিছে দেখছেন। সো যেহেতু ফেয়ার ভ্যালু একটা এগ্রেসিভ এরিয়া ওর নিজস্ব একটা ভ্যালু আছে, এই জন্য এতটুকু মুভ করছে। বাট যারা এই ফেয়ার ভ্যালু দেখা লং ট্রেড নিয়ে বসে আছে, এই যে এই ফেয়ার ভ্যালু দেখেন, এই যে ফেয়ার ভ্যালু, এখান থেকে যারা লং ট্রেড নিয়ে বসে আছে এদের এক্সপেকটেশন কি থাকে যে এখান থেকে আমি ট্রেড নিব মার্কেট এই পর্যন্ত যাবে। ওইটা হবে না। আমি বহুতবার আপনার বলছি যে এক্সপেকটেশন ঠিক করতে হবে। আমাদের মনে হয় এক ট্রেডে সব রিকভারি করে ফেলবো, প্রবলেম মার্কেটের কন্ডিশন যদি না বুঝি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ হবে না। সো এগুলাও কিন্তু ভ্যালিডই ফেয়ার ভ্যালু ছিল, বাট মার্কেট শিফট হয়ে যাওয়ার কারণে এগুলার কোনো ভ্যালিডেশন নাই। এই যে ফেয়ার ভ্যালু, ভ্যালিডেশন নাই। এই যে ফেয়ার ভ্যালু, নো ভ্যালিডেশন। এই যে বাইং ফেয়ার ভ্যালু, এই যে ট্রেড তো নিতেই পারিনি, কনফার্মেশনও পাই নাই কেন? হ্যাঁ ওর নিজস্ব পাওয়ার আছে, ফেয়ার ভ্যালু থেকে মানুষ ট্রেড করে, বর্তমানে আইসিটি মানুষ শিখে, দ্যাট মিনস এইখানে মার্কেট কনসলিডেশন হয়েছে, স্বাভাবিক এটা। বাট যখনই এই টাইপের কোনো কিছু আমি ড্র করে রাখবো সবার কাছে মনে হবে যে এটা বুলিশ ফেয়ার ভ্যালু, লাভ কিন্তু নাই। কেন? বিকজ অফ মার্কেট শিফট। আমার মার্কেট যখন শিফট হয়ে যায় বাইং কোনো কিছুর ভ্যালিড না। এই জন্যই দেখবেন আপনি যখন ইন্ডিকেটর ইউজ করতেছেন ও আপনারা দেখায় না। এই দেখেন এই জোনগুলোর কিছুই দেখায় নাই বিকজ এই জোনগুলো এরা মেডিকেট করে ফেলছে। এইখানেও তো ছিল, এই যে ফেয়ার ভ্যালু ছিল, কাজও হয়েছে, দেখায় না কেন এখন? বিকজ অফ মেডিকেট হয়ে গেছে। এই ফেয়ার ভ্যালুটা পুরোপুরি ভ্যালিড হয় না এখনও বিকজ ক্যান্ডেল এইখানে আইসে এখনও ক্লোজিং দেয় নাই, কোনো ক্যান্ডেল ভালোভাবে ক্লোজিং দেয় নাই এই ফেয়ার ভ্যালু থেকে এই পর্যন্ত, বডি ক্লোজিং দেয় নাই,
উইক দিছে এই জন্য ও দেখাইছে, বাট এটা ভ্যালিড না, এটা ভ্যালিড না, এতটুকু তো আপনার বুঝতেই হবে। ইন্ডিকেটর তো আপনার 100% ডাটা প্রোভাইড করবে না, আপনারা ইন্ডিকেটর 100% ডাটা প্রোভাইড করবে না। এবার দেখেন আপনি এইসব জোনে কিন্তু ট্রেড করতে পারবেন, এই ফেয়ার ভ্যালুতে স্ক্যাল্পিং করতে পারবেন। এবার মার্কেট যখন এইখানে আসবে, এইখান থেকে আপনি হালকা পাতলা সেল পাবেন, বিকজ অফ শর্টার টাইম ফ্রেমে এইসব জোন থেকে মানুষ ট্রেড করে। এই যে দিস ইজ আ ফেয়ার ভ্যালুর এরিয়া। এই যে এবার মার্কেট যখন এইখানে আসবে, আপনি একটা ট্রেড নিতে পারেন ফেয়ার ভ্যালুতে ডাউন ডিরেকশনে, বিকজ অফ মার্কেট ট্রেন্ড। এই দেখেন 5 মিনিটে আসলে একদম ভ্যালিড ফেয়ার ভ্যালু পাওয়া যায় এইটা। অ্যান্ড যদি খেয়াল করেন মোস্ট অফ দ্য ট্রেডার এখানে যখন আসবে ততক্ষণে 0.6 লেভেলই হয়ে যাবে, যেটা আমি আপনাদের বলছিলাম যে পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া। বলছিলাম না যে পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া, দিস ইজ আ লেভেল, বিকজ 5 মিনিটে আসার পরে সবাই এই ফেয়ার ভ্যালুটাই দেখবে। ফার্স্ট অফ অল মানুষ এইটা দেখবে, এই যে ছোট্ট ফেয়ার ভ্যালুটা দেখবে। আর এই ফেয়ার ভ্যালু টাচ করার পরই দেখেন মার্কেট এই যে যতটুকু গেছে, এই ফেয়ার ভ্যালু টাচ করার পরেই গেছে। সো ট্রেড করার হাজারটা ধরন থাকতে পারে, আপনি ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড হইতে পারে, আপনি ফেয়ার ভ্যালু ট্রেডার হইতে পারেন, আপনি অর্ডার ব্লকের ট্রেডার হইতে পারেন, আপনি ডিমান্ড এরিয়ার ট্রেডার হইতে পারেন। ইউ হ্যাভ লট অফ অপরচুনিটি, আপনার কাছে বহুত ধরনের সাইকোলজি থাকতে পারে। বাট আপনার অ্যাকর্ডিং টু মি যদি আমার থেকে নিতে চান, আমি জাস্ট একটা কথাই বলবো ভাই, আপনার একটা সাইকোলজি থাকবে, সেটা হইল মার্কেট স্ট্রাকচার। প্লিজ ফলো দ্য মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার ফলো করেন, যে মার্কেট কই গেছে। আপনি যদি 5 মিনিটেও ট্রেড করেন, 5 মিনিটেও যদি ট্রেড করেন, এইটা একবার চিন্তা করে নেন যে হোয়াটস মাই মার্কেট স্ট্রাকচার, আমার মার্কেটের স্ট্রাকচার কি। আমার মার্কেটের স্ট্রাকচার যদি আপে থাকে, বুলিশ সবগুলো ফেয়ার ভ্যালু ভ্যালিড, বুলিশ সবগুলো ডিমান্ড এরিয়া ভ্যালিড, বুলিশ যত ধরনের কনভারসেশন আছে, ব্রেকআউট ব্রেকডাউন আছে, সব ভ্যালিড। আমার মার্কেট যদি ডাউনে থাকে, বুলিশ কোনো কিছুই আমার কাছে ভ্যালিড না। সো ডাউন মার্কেটে বেয়ারিশ ফেয়ার ভ্যালু, বেয়ারিশ অর্ডার ব্লক, সাপ্লাই এরিয়া খুঁজবো। আপ মার্কেটে বুলিশ ফেয়ার ভ্যালু, বুলিশ অর্ডার ব্লক, সাপোর্ট এরিয়া, সাপ্লাই ডিমান্ড এরিয়া খুঁজবো, দ্যাটস ইট। বাইং মার্কেটে বাইংয়ের ট্রেড, সেলিং মার্কেটে সেলিংয়ের ট্রেড। বাট হ্যাঁ, মাঝে মধ্যে আমরা কাউন্টার ট্রেড করি, ইটস ডিফারেন্ট, ওইটা আপনার নিজস্ব ইচ্ছা। ওকে, এবার ফেয়ার ভ্যালুটা আমরা মোটামুটি জানি, ইটস টু ইজি, এটা নিয়ে কারো মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট একটা গ্যাপ, ওইখানে ট্রেড যখন রান হয়, ধরুন এইখান থেকে কিছু অর্ডার রান হয়েছে, এইখানে যখন মার্কেটে আসে, আইডিয়ালি এখান থেকে আবার অর্ডার রান হয়, বিকজ অফ পেন্ডিং অর্ডার। এইখানে অনেকে পেন্ডিং অর্ডার লাগায় রাখে। ওকে, আর একবার যখন মার্কেটে এত বড় বাই করে, দেখেন একটা জিনিস বুঝেন, এখান থেকে যদি আমি 5 টাকায় বাই করি, এই পর্যন্ত মার্কেট ধরেন 10 টাকায় আসছে, আমি কি আবার 10 টাকা থেকে বাই করব? 5 টাকায় আমি যদি 20 টাকায় 4টা জিনিস পাই, 10 টাকায় আমি 20 টাকায় 2টা জিনিস পাবো ভাই মাত্র। তার মানে সবাই চাইবে 4টা জিনিস কিনতে। এইখানে যখন আসে প্রাইস ডিসকাউন্টে পায়। জাস্টমিন যারা এখান থেকে এগ্রেসিভলি অর্ডার রান করছে, এরা চায় এই বাইংটা দেখে যারা বাই করে তারা তো করছেই, বাট যারা না করছে এরাই আবার বাই করে ডিসকাউন্ট প্রাইসে, বিকজ সবাই চায় ডিসকাউন্ট প্রাইসে বাই করতে, প্রত্যেকটা মানুষ চায় ডিসকাউন্ট প্রাইসে বাই করতে। এবার অনেকের একটা কনফ্লিকশন থাকতে পারে ফেয়ার ভ্যালু নিয়ে, ভাই আমার তো কালার মিলে না। কালার ডাজেন্ট ম্যাটার। ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল যেই কোনো কালারের হইতে পারে। ফার্স্ট ক্যান্ডেল যদি গ্রিন হয়, লাস্ট ক্যান্ডেল যদি রেড হয়, নো প্রবলেম। প্রবলেমটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মিডল। যদি আমি সেলিং কোনো কিছু খুঁজি, তাইলে আমার একটা জিনিসই ইম্পর্টেন্ট, সেটা হলো রেড ক্যান্ডেলটা এগ্রেসিভ কিনা, মাঝখানের রেড ক্যান্ডেলটা ঠিক আছে কিনা। যদি আমি ডাউন মার্কেট খুঁজি, আমি রেড ক্যান্ডেলটা দেখবো। যদি বাইং মার্কেট খুঁজি, গ্রিন ক্যান্ডেলটা দেখবো, গ্রিন ক্যান্ডেলটা এগ্রেসিভ আছে কিনা। কালার মিলানোর কোনো দরকার নাই, কালার মিলিয়ে ট্রেড হয় না। রেড গ্রিন এডিতে চলে না। হইতেই পারে ফার্স্ট ক্যান্ডেলের যে ওপেনিং সিচুয়েশন, এটা গ্রিন, ফার্স্ট ক্যান্ডেল গ্রিন, থার্ড ক্যান্ডেল গ্রিন, নো প্রবলেম। ক্যান্ডেলের কালার গ্রিন হইলেই ওইটা কিন্তু বাইং ক্যান্ডেল না। কালার ডাজেন্ট ম্যাটার। এটা ধরেন এক ধরনের ক্যান্ডেল, এটা ধরেন পুরাটা রেড ক্যান্ডেল, এটা তো ক্যান্ডেলের বডি, তাই না? এটা পুরাটা হলো আমার এই ক্যান্ডেলটার বডি, নো প্রবলেম। এবার বলেন এটা কি ক্যান্ডেল, বাইং অর সেলিং? ইটস এ বাইং ক্যান্ডেল। কেন? বিকজ এই পুরাটা যদি আপনি রেঞ্জ করেন, এটা যদি আপনার হাই লেভেল হয়, এটা যদি লো হয়,
খেয়াল করেন মার্কেট কই যা ক্লোজ দিছে, হায়ের কাছাকাছি ক্লোজিং দিছে। তার মানে এই পুরা ক্যান্ডেলটা যদি আপনি ধরেন এই জায়গায় দেখবেন গ্রিন, বিকজ নিচের থেকে প্রেশার এইখানে এসে ক্লোজিং দিছে না। এটা রেড ক্যান্ডেল কই ক্লোজিং দেয়, এইখানে খেয়াল করেন রেড ক্যান্ডেলের ক্লোজিং কই দেয়, রেড ক্যান্ডেলের ক্লোজিং কই দেয়, এই যে এই ক্যান্ডেলটাই দেখেন, ইটস এ কি ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল। বর্তমান সিচুয়েশনে রেড ক্যান্ডেলের ক্লোজিং দেয় উপরে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দেয় কই, উপরে। তাহলে এবার লোয়ের কাছাকাছি যেই ক্যান্ডেলটা থাকবে, যেই ক্যান্ডেলের ক্লোজিং থাকবে, ওই ক্যান্ডেলটাই হলো আপনার ভ্যালিড ক্যান্ডেল। লোয়ের কাছাকাছি কোন ক্যান্ডেল আছে দেখেন, এটা না। সো ইটস এ বাইং ক্যান্ডেল, নিচের থেকে প্রেশার। আর আমরা সবাই জানি মার্কেটের নিচের থেকে প্রেশার হলে বাইং ক্যান্ডেল হয়, উপরের থেকে প্রেশার হলে সেলিং ক্যান্ডেল হয়। দ্যাটস ইট। সো ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার, গ্রিন গ্রিন মেরিন এরই দরকার নাই। আমার দরকার হলো গ্যাপ কই, কোথায় গ্যাপ। হ্যাঁ আরেকটা জিনিস, খালি গ্যাপ পাইলেই দৌড় দিব না আমরা। তিনটা ক্যান্ডেলের মাঝখানে একটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট ক্যান্ডেলের হাই, এখানেও কিন্তু সুন্দর একটা ফেয়ার ভ্যালু হইতো যদি এই হাইটা এইখানে না হয়ে এইখানে হইতো। এই দেখেন এই হাইটা ধরেন এইখান থেকে স্টার্ট হয়েছে, কালার ডাজেন্ট ম্যাটার, ওইটাই বুঝাইতে চাইছি। আর এই লোটা ধরেন এইখানে শেষ হয়েছে, দিস ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি এই যে যদি মার্কেট এইটা না থাকতো, বাট আমরা তো জানি একটা বাইং ক্যান্ডেল, যদি আমি বাইং বুলিশ ফেয়ার ভ্যালু ধরতে যাই, ফার্স্ট ক্যান্ডেলের হাই, বাট ফার্স্ট ক্যান্ডেলের হাই যদি লাস্ট ক্যান্ডেলের লোয়ার থেকে উপরে হয়ে যায়, তাহলে তো এখানে কোনো গ্যাপ নাই, প্রাইস তো মিডিকেট। এইখানে যদি আমি পুরাটা বাইং ধরি, এইখানের সেলার মিলে এত এটা বিটি করে ফেলছে, দিস ইজ মিডিকেট ক্যান্ডেল, প্যারা নাই। সো কালার ডাজেন্ট ম্যাটার ভাইয়া, কালার কোনো ম্যাটার করে না, যেই কোনো কালারের ক্যান্ডেল হইতে পারে, নো প্রবলেম, কোনো ধরনের সমস্যা নাই। ওকে, এবার আসেন অর্ডার ব্লকের ক্ষেত্রে। দেখেন কোন অর্ডার ব্লকটা ভ্যালিড, যে অর্ডার ব্লকটার ভিতরে গ্যাপ থাকে। যে অর্ডার ব্লকটা গ্যাপ থাকে না, দিস ইজ আনমেডিকেটেড প্রাইস, দিস ইজ আনমেডিকেটেড প্রাইস, এটার ভিতরে ভ্যালিড অর্ডার ব্লক হবে না। অর্ডার ব্লক মানে স্টাক হয়ে যাবে প্রাইস, একেবারে নাই হয়ে যাবে। এখন কথা আছে এটা হবে না মানে এমন না কথা, মানে ফেয়ার ভ্যালু একবারই কাজ করে, একটা ফেয়ার ভ্যালু একবারই কাজ করে, তার মানে এইখানে ফেয়ার ভ্যালু ক্রিয়েটই হয় নাই, ফেয়ার ভ্যালু ক্রিয়েটই হয় নাই। একটা ফেয়ার ভ্যালু ভ্যালিড হইলে অর্ডার ব্লকটা ভ্যালিড হয়, ঠিক আছে, বাট অর্ডার ব্লকের মানে কিন্তু যেখান থেকে এগ্রেসিভ বাইং অর্ডার রান হয়। এবার এখান থেকে যদি এগ্রেসিভ বাই অর্ডার রান হয় এখানে, দিস ইজ অর্ডার ব্লক। এখান থেকেও যদি এগ্রেসিভ বাই অর্ডার রান হয়, দিস ইজ অর্ডার ব্লক। বাট একটা অর্ডার ব্লক অনেক ভালো মতন কাজ করে যদি ওইখানে ফেয়ার ভ্যালু থাকে, বিকজ সবার আগে ফেয়ার ভ্যালু ট্র্যাপ করে অর্ডার ব্লক থেকে প্লেস অর্ডার রান হয়ে যায়। তার মানে এই না যে আপনার ফেয়ার ভ্যালু না থাকলে অর্ডার ব্লক হবে না, এমন কথা না আর কি। বাট আইডিয়ালি যদি আমরা নিয়ম অনুসারে ধরতে যাই, ইটস ভ্যালিড। কেন কেন ভ্যালিড? বিকজ যেই জায়গায় মার্কেটের ফেয়ার ভ্যালু না থাকে ওইখানে তো এগ্রেসিভ অর্ডারই রান হয় না, সেটা তো জানি। একটা আর একটার সাথে তো কানেক্টেড, এটা তো বুঝি। তার মানে একটা ডিমান্ড জোন ভ্যালিড হইতে হইলে ওইখানে এফবিজি লাগবে, আর একটা এফবিজি যেখানে থাকে ওই জোনটারে আমরা এগ্রেসিভ বলে গণ্য করি। আর এইখানে কি বলছে, অর্ডার ব্লক মানে কি, যেখানে সিগনিফিক্যান্ট নর্মালের তুলনায় বেশি বাইং সেলিং হয়, দিস ইজ দ্য এরিয়া অফ অর্ডার ব্লক। ও তো এখানে বলছেই। সো ওই কনসেপ্টে যদি আমরা চিন্তা করি, তাহলে ফেয়ার ভ্যালু না হইলে অর্ডার ব্লক হবে না। আর ফেয়ার ভ্যালু কখন হয়, যখন অনেক বড় অর্ডার রান করে, বিকজ একসাথে $1 বিলিয়ন কেউ অর্ডার রান করে না। সো $100 মিলিয়ন ট্রেড যখন রান হয় মার্কেটে, নর্মাল ভালো ক্যান্ডেল হয়, ইটস কল ভলিউম ক্যান্ডেল হয়। বাট যখন $1 বিলিয়ন অর্ডার রান করতে যায়, তখন 200 মিলিয়ন 300 মিলিয়ন যখন একসাথে রান করে, তখন মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়। আর যখন বেশি এগ্রেসিভ হয় তখন দেয়ার ইজ এ গ্যাপ। এই জন্য নর্মালি বলা হয় যে গ্যাপ না থাকলে অর্ডার ব্লকটা ভ্যালিড হবে না। আর যেহেতু অর্ডার ব্লক এগ্রেসিভ বাইং বুঝায়, এগ্রেসিভ মোমেন্টাম বুঝায়, তার মানে এখানে নর্মাল বাইং সেলিং মার্কেটে ভলিটিলিটি আসছে। এই জন্য বলে যে গ্যাপ না থাকলে মার্কেটে অর্ডার ব্লক ভ্যালিড হবে না। তার মানে এই না যে ভ্যালিড হবেই না, হবে। একটু বুঝেন ডিফারেন্ট, একটু কাইন্ড অফ ডিফারেন্টভাবে সিচুয়েশনটা নিজের করে নেওয়ার ট্রাই করেন। মার্কেটের এগ্রেসিভ হইলে মার্কেটের ফেয়ার ভ্যালু রান হয়, বিকজ মার্কেটে যদি ধরেন $1 মিলিয়ন ট্রেড রান হয়, এইটা যদি ক্যান্ডেলের সাইজ হয় এমন, যদি $10 বিলিয়ন ট্রেড রান হয়, $10 মিলিয়ন ট্রেড রান হয়, ক্যান্ডেল হবে এমন। $100 মিলিয়ন যদি রান হয়, ক্যান্ডেলটা হালকা পাতলা বড় থাকবে, ধরেন ক্যান্ডেলটা হবে এমন।
যদি $100 মিলিয়ন রান না হয়ে 1000 মিলিয়ন মানে $1 বিলিয়ন রান হয়, ক্যান্ডেলটা হবে এমন। তার মানে যখন এমন ক্যান্ডেল হবে 100% এখানে গ্যাপ থাকবে। এবার 10 মিলিয়ন $100 মিলিয়ন ভিতরেও কিন্তু মার্কেটে মোমেন্টাম থাকে, বাট গ্যাপটা ক্রিয়েট হয় না। সো এই জন্য বলে যে গ্যাপ ক্রিয়েট না হলে অর্ডার ব্লক নাই। তার মানে এই না যে যেইখানে গ্যাপ নেই ওইখানে মার্কেটের অর্ডার ব্লক ক্রিয়েট হবে না, বাট এটাও সত্যি যেইখানে গ্যাপ ক্রিয়েট হয় ওইখানেই অর্ডার ব্লক হয়, যেখানে গ্যাপ না থাকে ওইখানে অর্ডার ব্লক হয় না। এবার একটা মজার জিনিস দেখাই, এইখানে আপনার অর্ডার ব্লক কোনটা, এই জায়গাতে অর্ডার ব্লক কোনটা বলেন? যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ বাই আসছে। কোত্থেকে এগ্রেসিভ বাই আসছে? এখান থেকে এগ্রেসিভ বাই আসছে? নো, এইখান থেকে এগ্রেসিভ বাই আসছে। এইবার এই জায়গাটা হলো আমার জন্য অর্ডার ব্লক। দিস ইজ অর্ডার ব্লক ফর মি। আবার কোত্থেকে মার্কেটের এগ্রেসিভ বাই আসছে? এই জায়গা থেকে। দিস ইজ অর্ডার ব্লক ফর মি। এবার আপনার যে আমি বলি না যে মার্কেট যখন বাইং হয় মার্কেট মেক্স কনসলিডেশন, এই যে কনসলিডেশনটা হয় যেখান থেকে মার্কেটের পরবর্তী এগ্রেসিভ মুভমেন্টটা আসে, এই জোনটা হলো অর্ডার ব্লক সিচুয়েশন। এই জন্যই আপনারা অল দ্য টাইম বলা হয় যে ভাই ফার্স্টের বার কনসলিডেশন হয়ে গেলে সেকেন্ড টাইম যখন আমরা এখান থেকে সেলিং কনফার্মেশন পাই সেল করি, তখন আমরা কেন 0.5 পর্যন্ত না নিয়ে এই পর্যন্ত রাখি? বিকজ অফ দেয়ার ইজ আ অর্ডার ব্লক। ইটস কল হিডেন অর্ডার ব্লক। বুঝে গেছে? সো এইসব জোনের ভিতরে এই জায়গায় অর্ডার ব্লক থাকে। এই যে দিস ইজ অর্ডার ব্লক ক্যান্ডেল, যেখান থেকে এগ্রেসিভ বাই আসছে অ্যান্ড প্রাইস স্টাক হয়ে গেছে। অ্যান্ড এটা যদি অর্ডার ব্লক হয়, ভ্যালিড কেমনে বুঝলাম? দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল। এইবার প্রুফ পাবেন যে ফার্স্ট ক্যান্ডেলের হাই অ্যান্ড থার্ড ক্যান্ডেলের লো এর ভিতরে গ্যাপ আছে, দেখছেন? দিস ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ। আর একবার যদি খেয়াল করেন এই ফেয়ার ভ্যালুর নিচে কোনো বডি এখন পর্যন্ত ক্লোজিং নাই, সব উইক। তার মানে দিস ইজ ভ্যালিড। অ্যান্ড নিচে, মার্কেটের নিচে থাকলে ওই ডিজার্ভ আ বাই, আমরা জানি। এইবার এইখান থেকে অর্ডার ব্লকের সিচুয়েশন দেখেন, আবার দেখেন দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো ক্রিয়েট করেন, এই দেখেন এইখানে ম্যানিপুলেশন হয়েছে, এই যে এইখানে ম্যানিপুলেশন ডান, বাট কিচ্ছু করার নেই, এইভাবেই মার্কেট কাজ করে। আবার দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল, ওকে, এই যে থার্ড ক্যান্ডেলের গ্যাপ, ম্যানিপুলেশন। অ্যান্ড আমরা দেখছি এই জিনিস মার্কেট কেন ম্যানিপুলেশন হয়, এই জিনিস আমরা দেখছিলাম। এই জিনিস আমরা দেখছি কেন ম্যানিপুলেশন হয়। যখন মার্কেটের এগ্রেসিভ বাইংয়ের পরে ফেয়ার ভ্যালু অনেক বড় হয়ে যায় তখন ঝামেলা হয়ে যায়। বড় ফেয়ার ভ্যালু প্রবলেম, আবার একদম ছোট ফেয়ার ভ্যালুতেও ঝামেলা। মিডিয়াম যেগুলো আছে ওগুলো ভ্যালিড। এখন এত বড় ফেয়ার ভ্যালু, এটা তো বুঝাই যায় এখানে আসলে মার্কেট অর্ডার রান হয়ে যাবে। হয়তো কখন, হয়তো যখন সেশন থাকতো, যেহেতু সেশন নাই ও ম্যানিপুলেশন করবে, এটা স্বাভাবিক। সো এই ফেয়ার ভ্যালু আর ওই ফেয়ার ভ্যালু অনেক ডিফারেন্ট। এবার এখান থেকে যদি আমরা অর্ডার ব্লকও ডিফাইন করতে পারবেন ইন্ডিকেটরের মাধ্যমে, যে অর্ডার ব্লকের লাক্স অ্যালগো এইটাই দেখেন, বা ফ্ল্যাক্স চার্ট, আমরা ফ্ল্যাক্স চার্টই দেখি। ওকে, দেখেন দিস ইজ অর্ডার ব্লক। এই যে এখান থেকে দেখায় কোন জায়গায় কি অর্ডার ব্লক আছে, এই যে অর্ডার ব্লক দেখছেন। এই যে যেখান থেকে মার্কেট এগ্রেসিভ বাই হয়, এটা প্রিভিয়াস ক্যান্ডেলটা হলে আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। যেখান থেকে সেল হয় প্রিভিয়াস ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে বাই হয়, সেল হয়, এইদিকে প্রাইস তো মিডিকেট, মানে এই অর্ডার ব্লকের পাওয়ার শেষ, এই অর্ডার ব্লকের পাওয়ার শেষ। দ্যাটস ওয়াই এখান থেকে দেখায় না, বাট এইখান থেকে দেখেন একটা অর্ডার ব্লক দেখাচ্ছে, লাভ তো নাই, বিকজ অফ শেষ। এইটা এটা অলরেডি ডান, মিডিকেট হয়ে গেছে। ইন্ডিকেটর যে আপনি একদম ভ্যালিড সব কিছু দিবে ব্যাপারটা কিন্তু এমন না, আপনার নিজের ম্যানেজ করতে হবে, নিজের ম্যানেজ করে করে পরে নিতে হবে। ইন্ডিকেটর আপনার সব ডাটা দিবে না, ওর মাধ্যমে আপনি একটা বেসলাইন পাইতে পারেন, দ্যাটস ইট। এই দেখেন এদিকে অর্ডার ব্লক আছে না, অবভিয়াসলি আছে, মিডিকেট হয়ে গেছে দেখে দেখায় না, এটা দেখাচ্ছে হয়তো ভুলে। অ্যান্ড এটাও হইতে পারে যে মার্কেট অর্ডার ব্লক তো ব্রেক করছে, সেলারদের অর্ডার ব্লকটা তো ব্রেক করছে, সেটা ঠিক আছে, বাট মার্কেট এখন পর্যন্ত এই অর্ডার ব্লক ব্রেক করে অনেক উপরে চলে যায় না, হয়তো নিচেও চলে আসতে পারে, এমনও হইতে পারে। বাট সব তো আর কথা হুন্না লাভ নাই, আপনি তো মার্কেট বুঝেন। সো ইন্ডিকেটর ইউজ করেন, একবার ইউজ করে জাস্ট জোনটা ডিফাইন করে সরায় দেন। যেমন ধরেন আমি এখান থেকে ফেয়ার ভ্যালুর ইন্ডিকেটর ইউজ করতেছি, আমি এক চোখে দেখতেছি এখানে কতগুলা ফেয়ার ভ্যালু আছে। এবার আমার কাছে কোন ফেয়ার ভ্যালুগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো ভ্যালিড ওগুলো আমি ড্র করে রেখে দিব। যেমন ধরেন এইটা ভ্যালিড আমার জন্য, এইটা উপরেরটা, এগুলো ভ্যালিড। আচ্ছা, এই যে একটা ভ্যালিড, এটা আমি এখান থেকে রাখলাম।
সেকেন্ড এটাও রাখলাম, থার্ড এটা যেহেতু মিডিকেট হয়ে গেছে এটা আমার জন্য দরকার নাই, এটাও মিডিকেট হয়ে গেছে দরকার নাই। সো যেহেতু সেলিং সবগুলো কনফার্মেশন আমার জন্য ডান, এগুলা মাইনর, এটা আমার দরকার নাই। এইটা যেহেতু মেজর ফেয়ার ভ্যালু, এইখানে আসলে আমি সেলিং খুঁজবো, অ্যান্ড এইখান থেকে সেলিং আসবেও। ওয়াই? বিকজ এই এত বড় বাইংয়ের পরে কনসিডারেশন নিয়ে যখন এইখানে যাবে, উই ডিজার্ভ আ কনসলিডেশন। সো আমরা এখান থেকে এমনি একটা কনসলিডেশন ডিজার্ভ করি। এর আগে এইখানে এগ্রেসিভ সেলার বসা ছিল অ্যান্ড মার্কেটের 20,000-এর লেভেল, সবগুলো জিনিস যখন ম্যাচ করবেন দেখবেন এইখান থেকে হালকা ম্যানিপুলেশন করে বড় সেল চলে আসছে। সো দিস ইজ আ সেলিং এরিয়া ফর মি। এবার আমি এই দুইটা ড্র করে রাইখা বাকি সব এখান থেকে সরাই দিব, ইন্ডিকেটরটা সরাই দিব। ওকে, ডিলেটে আসেন, শুধু ইন্ডিকেটর সরাই দেন, ইয়েস। এবার এগুলো যদি রেড হয় আপনি রেড করে রাখেন, বাই হলে বাই করে রাখেন, দ্যাটস ইট, আপনার ইচ্ছা। আশা করি বুঝছেন, খুব সিম্পল এরিয়া। একটা ডিমান্ড এরিয়া ফেয়ার ভ্যালুর উপরে ডিপেন্ডেবল, ফেয়ার ভ্যালু অর্ডার ব্লকের উপরে ডিপেন্ডেবল। অর্ডার ব্লকটা তখনই ভ্যালিড যখন ওইখানে মার্কেটে ফেয়ার ভ্যালু থাকবে। ফেয়ার ভ্যালু থাকার রিজন কি? মার্কেটে বিগ অর্ডার রান হয়েছে, $100 মিলিয়ন অর্ডার রান হইলেও এই টাইপের ক্যান্ডেল হয়ে যাইতে পারে, এই যে এই টাইপের ক্যান্ডেল হয়ে যেতে পারে, এই টাইপের ক্যান্ডেল হয়ে যায়। বাট এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল বহুত পার্থক্য, বুঝা গেছে? এই জন্য ফেয়ার ভ্যালু হইলে ভ্যালিড। আবার অতিরিক্ত বড় ফেয়ার ভ্যালু হইলে তো ম্যানিপুলেশনে পড়ে যাবেন। ম্যানেজ। তাহলে ভাই আজকে রাখি, প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ, দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি ভাইয়া। আসসালামু আলাইকুম।